কবি চন্দ্রাবতী স্মরণে আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আলোচনা অনুষ্ঠানে চন্দ্রাবতীর গীতিকায় রমণীয় শৈলিতা আর নারী অস্তিত্বের শ্বাস এই শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন গবেষক অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী। আলোচনায় অংশ নেবেন জনাব এন রাশেদ চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা। এই অংশের সভাপ্রধান গবেষক নির্মাতা অধ্যাপক ডক্টর ইউসুফ হাসান অর্ক। আমি তাদের মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি। এই পর্বের প্রাবন্ধিক, সভাপ্রধান এবং আলোচককে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, আমাদের আজকের এই অনুষ্ঠানটি একই সঙ্গে বাংলা একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সুধীবৃন্দ, এখন চন্দ্রাবতীর গীতিকায় রমণীয় শৈলিতা আর নারী অস্তিত্বের শ্বাস শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন গবেষক অধ্যাপক ডক্টর সুস্মিতা চক্রবর্তী। আমি তাকে প্রবন্ধ উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাই। কবি চন্দ্রাবতী স্মরণে আজকের এই সেমিনারের সম্মানিত সভাপ্রধান, সম্মানিত আলোচক, সামনে যারা বসে আছেন, সম্মানিত সুধীবৃন্দ, সকলকে জানাই শুভেচ্ছা। আমার আজকের উপস্থাপিত প্রবন্ধের শিরোনাম চন্দ্রাবতীর গীতিকায় রমণীয় শৈলিতা আর নারী অস্তিত্বের শ্বাস। বাংলাদেশের কৃষি সমাজের প্রান্তিকতাকে ভেদ করে নারীর যে লোকজ কণ্ঠস্বর শিক্ষিত পরিসরে প্রথম শোনা যায় তা চন্দ্রাবতীর। মধ্যযুগের উজ্জ্বল কবি, গীতিকার ও পালাকার তিনি। এদেশে আঞ্চলিক ভাষায় তিনি একটি স্বতন্ত্র রামায়ণ রচনা করেছিলেন, যা ধ্রুপদী রামায়ণের প্রচলিত ধারাকে একদম নস্যাৎ করে দেয়। ফলে সে রামায়ণ নিয়ে সাহিত্য জগতে তেমন কোনো আলাপ আলোচনা ছিলই না। সে যুগে এবং তার পরবর্তীকালেও চন্দ্রাবতী রামায়ণের পরিমণ্ডলটি সম্ভবত নারীদের নিজস্ব পরিসরে রচিত হতো, যেখানে নারীরাই শ্রোতা আর নারীরাই গায়ক। অতএব নারীর অন্তর্মহলের এই রামায়ণী পালাগান বাইরের দুনিয়ায় সেভাবে প্রচলিত ছিল না। আর পরবর্তী যুগেও কোট অ্যান্ড কোট মেয়েলি পালা বলে একে ভদ্রলোকের পাতে তোলার খুব তাগিদ সঙ্গত কারণেই শিক্ষিত শ্রেণীর মধ্যে ছিল না। তবে ব্যতিক্রমীভাবে দীনেশচন্দ্র সেন তাঁর সম্পাদিত পূর্ববঙ্গ গীতিকায় এই রামায়ণটি সংকলন করেছিলেন এবং এটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনাও লিখেছিলেন। রামায়ণ পালাগান ছাড়াও চন্দ্রাবতী মলুয়া ও দস্যু কেনারামের পালা রচনা করেছিলেন বলে ধারণা করা হয়, যেগুলো দীনেশচন্দ্র সেনের সংকলনে স্থান পেয়েছে। পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামী ও লেখক ক্ষিতীশচন্দ্র মৌলিক সম্পাদিত প্রাচীন পূর্ববঙ্গ গীতিকায় সংকলিত হয় এই তিনটি পালারই বিস্তৃততর পাঠ ও পাঠান্তর। অবশ্য বৃহত্তর ময়মনসিংহ জেলার অনেকগুলো পালার মতো এই কয়টি প্রথম সংগ্রহ করেছিলেন বিশিষ্ট লোকসাহিত্য সংগ্রাহক চন্দ্রকুমার দে এবং 1913 সালে ময়মনসিংহের কেদারনাথ মজুমদার সম্পাদিত যে সাহিত্য পত্রিকা প্রকাশিত সৌরভ নামে, সেখানে চন্দ্রাবতীর পরিচয়কে শিক্ষিত সমাজের সামনে প্রথম তিনিই তুলে ধরেন।
তার অনুমান সূত্রেই আমরা জানতে পারি চন্দ্রাবতীর রচনা সম্ভারের মধ্যে ছিল অন্তত আরো কয়েকটি পালা গান বা গীতিকা, বহুবিধ কবিতা ও গান আর মেয়েলি ব্রতের ছড়া, যেসবের অধিকাংশই আজও পুরোপুরি বিলুপ্ত না হলেও নিশ্চিতভাবেই বিলোপের দোরগোড়ায় পৌঁছে গেছে। যে 3টি পালা গানের পাঠ পাঠান্তর লিপিবদ্ধ হয়েছে সেগুলো গীতিকা ও লোকসাহিত্যের সংকলনে স্থান পেলেও সেখানে কোনো কোনো বিদ্বজ্জনেদেরকে, বিশেষত রামায়ণটিকে লোকগীতিকা আর চন্দ্রাবতীকে লোককবির মর্যাদা দিতে রাজি নন। এর কারণ খুব সম্ভবত গীতিকা ও লোককবিতা বা গান নিয়ে তাঁদের অহেতুক সংকোচনপ্রবণ সংজ্ঞায়ন। একদিকে তাদের দৃষ্টিতে রামায়ণের ধ্রুপদী বিষয়বস্তু ময়মনসিংহ গীতিকার কোটানকোট তুলনামূলক ধর্মনিরপেক্ষ জীবনমুখী আখ্যাজ ধাঁচ সেটার সাথে মানাচ্ছে না। অন্যদিকে সেকেলে দৃষ্টিভঙ্গিতে প্রায়শ অজ্ঞাত লোককবির যে নিরক্ষর নৃত্য গীতরত কিষাণ মূর্তি তার সাথে খাপ খাচ্ছে না, খাড়া হয়ে আছে। তার সাথে চন্দ্রাবতীর যে সংস্কৃতজ্ঞ, পুরাণজ্ঞ, সুপরিচিত যে লেখিকা ভাবমূর্তি সেটা খাপ খায় না, যতই ভণিতায় তিনি বিশুদ্ধ কথকতার চর্চাই করুন। প্রথমত, বিষয়বস্তু দিয়ে কোনো শিল্প ধরনকে বেঁধে দেয়া যায় না, বাঁধলে বাঁধতে হয় আধার দিয়ে। সেই জন্যই মার্কিন ফোকলোরবিদ ইয়ন হ্যারল্ড ব্র্যান্ডম্যান বলেন, ট্র্যাডিশনাল ব্যালাড বা লোকগীতিকা হচ্ছে একটি আখ্যানধর্মী লোকগান, এমন একটি লোকগান যা গল্প বলে। আবার ডক্টর মাহবুবুল হকের ছোট্ট সংজ্ঞাটি মেনে নিলেও প্রশস্ত হয় বাংলা গীতিকার ভান্ডার। গীত হওয়ার জন্য রচিত ছন্দবদ্ধ আখ্যানমূলক কবিতাই গীতিকা, গাথা বা পালা গান নামে অভিহিত। তাছাড়া ময়মনসিংহ গীতিকার ভাববস্তুর সাথে চন্দ্রাবতীর রামায়ণের আধের শুধু বৈপরীত্যই যিনি দেখবেন গীতারই নয়, তিনি পাঠের উপরিতল ভেদ করে নিদারুণ ব্যর্থ হয়েছেন, সেটি যথাস্থানে প্রবন্ধে আলোচনা করা হবে। দ্বিতীয় কথা, কবি বা গীতিকারের জন্য লোকত্ব অর্জনের পূর্ব শর্ত নিরক্ষরতা বা ধ্রুপদী সংস্কৃতির সাথে সম্পূর্ণ অপরিচয় নয়, এবং কোনো কৃতির লোকত্বে ভূষিত হওয়ার জন্য তার সৃষ্টিকর্তার অজ্ঞাতনামা, সুপ্রাচীন বা অনির্দিষ্ট হওয়াও জরুরি নয়। লোক সংস্কৃতি শাস্ত্র এসব পুরাতন ধারণা উতরে এগিয়ে গেছে বহুদিন হলো। একটি লোকগান আর 10টি গানের মতোই জন্ম নেয়, এমন একজন ব্যক্তির অনুভূতি বা চিন্তা ভাবনার যে কাব্যিক ও সাংগীতিক অভিব্যক্তি রূপে আসে। একটি গান তখনই লোকগান হয় যখন সেটির হাত বদল ঘটে এবং তার ভাষা বদলে যায় অপরাপর মানুষের হাতে, যাদের মাঝে তা ব্যবহৃত হয় যৌথ দৃষ্টিভঙ্গি বা হৃদয়ানুভূতি প্রকাশের অন্যতম উপায় হিসেবে। কারণ এক্ষেত্রে একদল মানুষের মনের অনুভূতিকে উস্কে দেওয়ার যে সক্ষমতা গানটির রয়েছে, তা গানটির রচয়িতার পরিচয়ের মতো বৈষয়িক ব্যাপার স্যাপারের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। কেননা একটি লোকগান গীতিকারের সাথে তার প্রত্যক্ষ সংযোগ হারিয়ে হয়ে ওঠে গায়কের পালক সন্তান। আমি এখানে টোয়েলকিনকে একটু কোট করেছি, ওনার লেখা থেকে আমার অনুবাদ করা। টোয়েলকিন একজন নৃবিজ্ঞানী, গবেষক এবং সংস্কৃতি নিয়েও তিনি গবেষণা করেছেন। অর্থাৎ লোকত্ব উৎসে নয়, লোকত্ব থাকে চিরন্তন বিবর্তনশীল প্রক্রিয়ায়, যৌথতার নতুন নতুন পরিণতিতে। চন্দ্রাবতীর রচনার বেলায় ঠিক এমনটি যে ঘটেছে তার সাক্ষ্য হয়তো এখনো মিলবে কোনো না কোনো গ্রামীণ পরিবেশে বা মফস্বলে পালা গানের আসরে বা নারীদের একান্ত মজলিসে, এবং নিশ্চিতভাবেই মিলবে গীতিকা সংকলনগুলোই একই পালার এক একটি ভিন্ন পাঠে আর সংগ্রাহকদের এইসব পালা সংগ্রহের দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতায়। যেখানে আমি একটু দীনেশ সেনকে কোট করছি, নানা গ্রামে পর্যটন করিয়া নানা লোকের শরণাপন্ন হইয়া একটি সম্পূর্ণ পালার উদ্ধার করিতে পারা যায়। বাংলা সাহিত্যের ইতিহাস চর্চা বা সাহিত্য সমালোচনার বিশ্লেষণাত্মক ধারায় চন্দ্রাবতী তেমন সগৌরবে ঠাঁই বা কলকে না পেলেও তার যে পালাগুলো বৃহত্তর ময়মনসিংহের বাইরের মহাবিস্তীর্ণ জগতের দ্বারা আবিষ্কৃত হয়েছে, সেগুলো তো বটেই, তার নিজের জীবনও হয়ে উঠেছে লোক সম্পত্তি। পূর্ব বাংলার গীতিকার রচয়িতাদের মধ্যে কবি কঙ্কনেরও একই সৌভাগ্য হয়েছে সত্যি, তবে নিত্য নতুন গবেষক, শিল্প সংস্কৃতি চর্চাকারী ও সক্রিয় লোক ঐতিহ্যের বাহকদের মনোযোগ আকর্ষণের ক্ষমতা চন্দ্রাবতী খানিকটা বেশি হলেও ধারণ করে বলে মনে হয়। মধ্যযুগের মতো কালে নারীত্বের সাথে তার সক্রিয় যে কবিত্বের দুর্লভ যোগ, তাঁর রচনা রাশিতে বিষয়ের বৈচিত্র্য আর এর লৌকিক তাৎপর্য, তার ব্যক্তি জীবনের যে কিংবদন্তিমূলক বিয়োগান্তক প্রণয় কাহিনী এবং তার পিতার অভিসখ্যাতি, আর সবকিছুর মাঝে এসবে আছে চন্দ্রাবতীর ক্ষমতার রহস্য।
তিনি জন্মেছিলেন আনুমানিক ১৬ অথবা ১৭ শতকে বর্তমান কিশোরগঞ্জ জেলার পাটোয়ারি গ্রামে। গ্রামান্তরে ঘুরে ঘুরে মনসার ভাসান গান গেয়ে জীবিকা নির্বাহ করা পিতা দ্বিজ বংশী দাস বা বংশীবদনের সান্নিধ্যে পারিবারিক পরিবেশে চন্দ্রাবতী নিজেও কাব্যচর্চার উৎসাহ অনুপ্রেরণা পেয়েছেন। বাংলাদেশে নারীদের মধ্যে তিনিই সম্ভবত প্রথম যিনি একাগ্র মনে কাব্য সাধনা করেছেন। পিতার সাথে একত্রে মনসার ভাসান গান রচনা করেছেন তিনি। চন্দ্রকুমার দে এবং দীনেশ চন্দ্র সেন উভয়ের মতে দ্বিজ বংশী দাসের যে পদ্মা পুরাণের বহু দোহা আছে, লাচারি আছে, সেগুলো আসলে চন্দ্রাবতীর রচনা। যদিও তারা দুজনেই আধুনিক কালেও পূর্ব ময়মনসিংহের লোক সমাজের প্রায় সর্বত্র, বিশেষত নারী মহলে তাঁর গানের বিপুল জনপ্রিয়তার যে উচ্ছ্বসিত বর্ণনা দিয়েছেন তা অনেকটা অতিশায়িত বলে মনে হয়। কেননা বছর 10 বাদে কবি জসিমউদ্দিন অনেক খোঁজাখুঁজি সত্ত্বেও তেমন কিছু দেখতে পাননি। তবে একদা পূর্ব ময়মনসিংহের কুলবালাগণ সূর্যব্রতের দিন উদয়াস্ত, এটা কোট করছি আমি সেন থেকে, দীনেশচন্দ্র সেনের, চন্দ্রাবতীর রামায়ণ গান সুর করে গাইতেন। এমনকি একবিংশ শতকেও নেত্রকোনার বারহাট্টার 4টা গ্রামের সুরবালার পরিবেশিত রামায়ণ গানেও চন্দ্রাবতীর ছত্র বিছত্র ধ্বনিত হওয়ার কথা জানা যায়। এটা আমি কোট করছি আমাদের গল্পকার শাহিন আখতারের একটি এই বিষয়ে প্রবন্ধ থেকে। চন্দ্রাবতীর জন্মস্থানে তার রচিত পূর্ণাঙ্গ যে রামায়ণ পালা গান তার খুঁজে পাওয়া না গেলেও আশেপাশের অঞ্চলের মেয়েলি লিপির রামায়ণের ঝলক ধরা পড়বে। তবে বর্তমান সময়ে যখন কিনা সমাজ সংস্কৃতির নানাবিধ বদলের মধ্যে লোক সমাজের সাথে লোক সংস্কৃতির আদি মৌখিক পরম্পরাগত চর্চার নানামুখী রূপান্তর ঘটে চলেছে, তখন ময়মনসিংহ কিশোরগঞ্জ এলাকার মধ্যবিত্ত শিক্ষিত পরিসরে তাদের ঐতিহ্য বন্দনার আবেগ পুঁজি করে কিংবদন্তি কবি চন্দ্রাবতী ও তার রচিত পালাগুলি পরিচিত হয় বইয়ের পাতায়, শিল্প সাহিত্য অঙ্গনে কোনো না কোনো ভাবে টিকে আছে। চন্দ্রাবতীর জীবন ভিত্তিক নয়ানচাঁদ ঘোষের সেই মধ্যযুগীয় চন্দ্রাবতী পালার কাহিনী ধরে পরবর্তী সময়ে শহুরে গীতিনাট্য পালাও রচিত ও পরিবেশিত হয়েছে। আধুনিক গণমাধ্যমের কল্যাণে চন্দ্রাবতী পালাটি বৃহত্তর জনপরিসরেও উপস্থাপিত হয়েছে। চন্দ্রাবতী কথা নামে একটি বহুগ্রাহী প্রবণতার চলচ্চিত্র নির্মিত হয়েছে। কয়েক বছর আগে কিশোরগঞ্জের স্থানীয় একজন গুণী শিল্পী চন্দ্রাবতী নামে আরো একটি গীতি নাট্যপালা রচনা করেছেন, যেটি আমি এই গত বছরই আসলে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সংগ্রহ করতে পেরেছিলাম। এবং এর পরিবেশনগত যে রীতি এবং অন্যান্য যে কিছু, সেগুলো নতুন একটা সংযোজন বলেই আমার মনে হয়েছে। চন্দ্রাবতীর রচনা যেমন মৌখিক ঐতিহ্যের নদী স্রোত বেয়ে কয়েক শতকের নানা গায়নের বয়াতির নারী পুরুষের স্মৃতি ও শ্রুতির গিরিসংকট পার হয়ে তাদের পরিবেশের মুন্সিয়ানা ও সহসৃজনের স্বাক্ষর বয়ে লোকসাহিত্য সংগ্রাহকদের মানবীয় দুর্বলতা আর সম্পাদকদের বিচার বিচ্যুতি ও প্রামাণ্যতার প্রতিশ্রুতি নিয়ে আমাদের পাঠ্য হয়ে ওঠে, তেমনি তার জীবন কথাও আমাদের কাছে পৌঁছে কেবলই জনশ্রুতি আর নয়ানচাঁদ ঘোষের নামে রচিত একটি মাত্র পালাগান সম্বলিত মৌখিক সাহিত্যের তথাকথিত ঐতিহাসিকতায়। তারপরেও যাবতীয় সংশয়, অবিশ্বাস এবং পূর্ববঙ্গ গীতিকার প্রাচীনত্ব এবং অকৃত্রিমতা সম্পর্কিত যে ভুরি ভুরি তর্ক বিতর্ক, এটাকে শিখে তুলে না রেখে উপায় কি? এসব ক্ষেত্রে বোধ হয় খারিজ ও উপেক্ষার চাইতে খানিকটা যুক্তি নির্ভর বিশ্বাসী বেশি উপকারী। তাছাড়া আর সব বেষ্টি নির্ভর রচনা ও ঐতিহাসিকতা সম্মত রচয়িতার চাইতে চন্দ্রাবতীর মতো লোকজ কবিসত্তা আর তাঁর ছড়াগান গীতিকার একটি কৌতূহলজনক যে স্বভাবতই দিকটা কৌতূহল জাগায়, সেদিকটা তীব্রতর হয়ে ওঠে, এ যেন চিরকাল বয়ে যায় আবিষ্ক্রিয়মান। আমি আমার এই প্রবন্ধটির যে তাত্ত্বিক কাঠামো দাঁড় করিয়েছি সেটিকে একটু তুলে ধরতে চাই। নারীবাদী তাত্ত্বিক গবেষক জেনিফার লিপসে এক প্রবন্ধে বলেন, আমাদের সংস্কৃতির যে অধিপতি দৃষ্টিভঙ্গি সেটা সার্বিকভাবে একটা পুরুষ পরিপ্রেক্ষিত হাজির করে। এটাকেই গবেষকেরা বলেছেন পুরুষ কেন্দ্রিক ভাবাদর্শ বা পুরুষতন্ত্র। এই পুরুষ কেন্দ্রিক বা এই পুরুষতান্ত্রিক পরিবেশ বা পরিপ্রেক্ষিত থেকে জগৎকে দেখাটা ব্যাপকভাবে গৃহীত হয়েছে। সমাজের বেশিরভাগ মানুষ একে তাদের মননে আত্মীভূত করে রেখেছে, তারা যে শ্রেণী পেশারই হোক না কেন। এমনকি সাধারণ ফোকলোরবিদেরাও সেই পুরুষ প্রভাবিত পরকলা সরিয়ে লোককৃতির বিচিত্র মানচিত্রে চোখ রাখতে এখনো পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠেছেন কিনা সন্দেহ। এই পরিস্থিতিটাকে ঢেলে সাজানোর জন্য
ফোকলোর পর্যালোচনার ক্ষেত্রে লিঙ্গীয় বিষয় আসলে যে পঠন পাঠন সেখানে নারীদের নিজস্ব প্রকাশভঙ্গির উপর গুরুত্ব দেওয়া হয়। কেননা আধিপত্যশীল ধ্যান ধারণার বাইরের অভিজ্ঞতাও নারীদের ফোকলোরের মধ্য দিয়ে প্রকাশিত হতে পারে। নারীর পরিবেশিত ফোকলোর শুধু যে পুরুষ পরিবেশিত ফোকলোরের চেয়ে আলাদা হবে তাই নয়, আমাদের জনপ্রিয় সংস্কৃতিতে এবং উচ্চাঙ্গের শিল্পকলা ও সাহিত্যে যে ধরনের শৈল্পিক আঙ্গিক ও শৈলী রয়েছে তার সাথেও এর থাকবে নানা রকমের ফারাক। নারীদের মৌখিক ফোকলোর নিয়ে সুজান ক্যালসিকের করা একটি প্রভাব বিস্তারী গবেষণার বরাতে লিপসে দেখিয়েছেন যে কেন্দ্রীয় একটি ধারণা তথা শ্বাস বা মর্মবস্তুকে ঘিরে নানা উপাদান জড়ো করে যুথবদ্ধভাবে ফোকলোর পরিবেশন করার রীতি পুরুষের তুলনায় নারীদের মধ্যেই বেশি দেখা যায়। পরিবেশন প্রদর্শনের এই রীতিতে দর্শক আর পরিবেশনকারীর মধ্যে সুস্পষ্ট কোনো পার্থক্য থাকে না। যে কাহিনী এতে সৃষ্টি করা হয় তাতে অনুষ্ঠানের সবাই টুকরো টুকরো অবদান রাখতে পারে। মনোযোগী শ্রোতাদের কাছে একজন কথক যেরকম ভাবে গল্প বলে থাকেন সে ধরনের চিরায়িত রীতির সঙ্গে এই কোট অ্যান্ড কোট শ্বাসের ধারণা মেলে না। বলাই বাহুল্য, আঙ্গিক ও রীতিনীতির দিক থেকে নারী লোককৃতি যে সবসময়ই পুরুষ প্রচলিত ফোকলোরের প্রকরণ থেকে সম্পূর্ণ বা প্রধানত পৃথক হবে তা নয়, তবে গহন অন্তঃপুরের স্বপন, দহন, চিন্তন ও যাপনের যে অন্তরঙ্গ প্রতিচ্ছবি চেতনে অবচেতনে অবদমনের ফাঁক গলে ভেসে উঠতে চায় নারীর নিজস্ব কণ্ঠস্বরে, তার পাঠ, বুনট ও পরিপ্রেক্ষিতে এমন সব লক্ষণীয় বিষয় থাকবে যার হদিশ আসলে পুরুষের ফোকলোর অথবা পুরুষের দৃষ্টিকোণ দিয়ে নির্বাচিত ও সংগৃহীত ফোকলোরে যে মিলবে না সেটি নিশ্চিত। নারী সৃষ্ট বা পরিবেশিত ফোকলোরে যে প্রান্তিকতার প্রতিনিধিত্ব থাকে তা মূলত দ্বিগুণ, কেননা কৃষক বা মজদুর সমাজের নারী শ্রেণী ও লিঙ্গ দুই দিক থেকেই প্রান্তিক, অর্থাৎ দ্বৈত অন্তেবাসী। নারীবাদী দুই ফোকলোরবিদ জেইন ইয়াং ও কে টার্নার তাদের এক প্রবন্ধে বারবার বরাতে বলেছেন যে পুরুষতন্ত্রের অধীনে প্রান্তিকতার গড়নটাই যেন রমণীয়, আর তাই রমণীয়তাকে সদা সর্বদাই অবদমিত ও অধিকৃত করে রাখা হয়। তবে প্রান্তিকতার ফলে নারী বিরাজমান বন্দোবস্ত থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকার সুযোগ পায়, যা তাকে নতুন বন্দোবস্তের কল্পনা করতে এবং বিদ্যমান ব্যবস্থার ভিতরে ধীরে ধীরে সৃষ্টিশীলতা দিয়ে খুইয়ে দিতে সহায়তা করে। তারা আরো কজন ফোকলোরবিদের গবেষণার সূত্র ধরে জানান যে নারীরা তাদের বাংময় আচরণকে, তাদের ভাষিক সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অধিকৃতি ঘটান। সাধারণত অভিব্যক্তিমূলক যে শাখাগুলো পুরুষের জন্য সংরক্ষিত থাকে সেগুলোকে তারা নিজেদের মতো করে নিজেদের কথা বলবার জন্য ব্যবহার করেন, কখনো কখনো বদলে নেন তাদের মৌল চরিত্র। এসবের মধ্য দিয়ে তারা গড়ে নেন নিজেদের বিশেষ একরূপ ক্ষমতার বলয়, যে ক্ষমতা বল প্রয়োগ মুক্ত, যে ক্ষমতা প্রযোজন ও উজ্জীবনের ভাবাদর্শের ভিত্তিতে গঠিত। ফলে নারীদের ফোকলোরে যে ঐতিহ্য গড়ে ওঠে বা ওঠার সম্ভাবনা থাকে তা অন্তর্ভুক্তি, যত্ন, সম্পর্ক ও সংযোগকে এগিয়ে নেয়। আমি এখানে ইয়াং এবং টার্নারকে একটু কোট করেছি। উপরে উল্লেখিত যে ক্যালসিকের শ্বাস বা কার্নেল এর ধারণাটি চন্দ্রাবতীর গীতিকা বা পালাগানের কলাকৌশল ও তাৎপর্য বিচারে ঠিক আক্ষরিকভাবে প্রযোজ্য তা নয়। ক্যালসিক যে যুগপৎ যৌথ সৃষ্টিশীলতার পরিপ্রেক্ষিতে এই শ্বাসের ধারণাটি নির্মাণ করেছেন চন্দ্রাবতীর শিল্পকলার পরিপ্রেক্ষিত থেকে তা একটু আলাদা। তবে তার প্রতিটি গীতিকায় যে নারী অস্তিত্বের যাপিত অনুভূত সত্যকে প্রকাশ্য বা অন্তর্নিহিতভাবে প্রধান উপজীব্য করে তোলে সেদিকটি ব্যাখ্যা করার জন্যই ক্যালসিকের এই শ্বাস এই পরিভাষাটিকে ধার নেওয়া যেতে পারে। আমি আসলে এই তত্ত্বের উপর দাঁড়িয়ে আমি চন্দ্রাবতী রচিত তিনটি পালাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। শুরুতে চন্দ্রাবতীর রামায়ণ নিয়ে কিছু কথা বলতে হয়। প্রচলিত রামায়ণ তা যে ভাষাতেই লেখা হোক না কেন সেখানে শিরোনামের সার্থকতা রক্ষা করে বিভিন্নভাবে রামের প্রশস্তি বা বন্দনা গীত বা বীরত্ব গাথা গাওয়া হয়েছে। রামের প্রতি সেখানে ভক্তিরসের মাখামাখি রয়েছে, কিন্তু বাংলাদেশের কবি চন্দ্রাবতী তার রামায়ণে স্বতন্ত্র মনীষার পরিচয় দিয়েছেন। কোন প্রকার ভক্তিরস, বীররস, শৃঙ্গার রসকে তিনি তুলে ধরেননি। কেবলমাত্র মধুর আর করুণ রসকে আশ্রয় করে কাহিনী নির্মাণ করেছেন, যা যুগ যুগ ধরে পুরুষ কবিদের রচিত রাম কাহিনীর মাহাত্ম্যকে ক্ষুণ্ণ করেছে। সেজন্যই পরিশীলিত উচ্চবর্গীয় সাহিত্য দরবারে এর স্থান হয়নি। একে আপন করে নিয়েছে নিম্নবর্গের, বিশেষত পল্লী সমাজের নারীর অন্দরমহলের ঘরোয়া আচার অনুষ্ঠান।
সাহিত্যিক গবেষক নবনীতা দেবসেনী প্রথম চন্দ্রাবতীর রামায়ণকে ভিন্ন চোখে বিশ্লেষণ করে বাংলার ভদ্রলোকী শিক্ষিত সমাজকে বিস্ময় এবং অস্বস্তিতে ফেলেছেন। তার আলোচনা থেকে চন্দ্রাবতীর রামায়ণই শুধু নয়, নারী বিরচিত রামায়ণ আর ভারতের বিভিন্ন প্রদেশের লোকসমাজের নারীর গাওয়া রামায়ণী গানের সম্পূর্ণ আলাদা, অর্থাৎ পুরোদস্তর নারীবাদী তাৎপর্য সম্পর্কে সচেতন হওয়া যায় এবং চন্দ্রাবতীর রামায়ণকেও আরো একবার পাঠ করার তাগিদ বোধ করা যায়। চন্দ্রাবতী সংস্কৃত ভাষা ও আদি পুরাণাদিতে দীক্ষা নিয়ে থাকলেও নিজের রামায়ণ তিনি গড়েছিলেন যথাসম্ভব ধ্রুপদী রামায়ণকে এড়িয়ে নিজ ভূগোলের লোক ঘনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। নিজে ব্রাহ্মণ কন্যা হয়েও এবং তার পিতা বা পিতামহের আদি নিবাস পশ্চিমবঙ্গ হলেও ব্রাহ্মণ্য প্রভাবমুক্ত লোকসমাজে বৌদ্ধ, জৈন প্রভৃতি সম্প্রদায়ের যে নানা ধরনের রামায়ণী কাহিনী ও কিংবদন্তি প্রচলিত ছিল এবং আর্য সমাজ বহির্ভূত ভারতীয় অন্যান্য প্রদেশে রামায়ণের যে চিত্র বিচিত্র ভাষ্য পাওয়া যেত, তারই মধ্য থেকে স্বকীয় অভিপ্সা ও শিল্পাভিমুখ অনুসারে তিনি বেছে নিয়েছিলেন হরেক উপাদান। আর্য ধর্ম সংস্কৃতিকে তিনি নামিয়ে এনেছিলেন পূর্ব ময়মনসিংহের পালাগানের মাটিতে এবং তাঁর রামায়ণের উপাখ্যানটিকে পশ্চিম বাংলার কৃত্তিবাসের চাইতেও বেশি লোকায়ত করে দিয়েছেন। নবনীতা দেবসেন আক্ষরিকভাবে নির্ভুল না হলেও মোটের উপর খুব ভুল বলেননি। ওনাকে আমি একটু কোট করছি, চন্দ্রাবতী রামায়ণে আর কোথাও ভক্তির চিহ্ন মাত্র দৃশ্যমান নয়, সেই অর্থে এটিকে ধর্মনিরপেক্ষ রামায়ণ বলা যেতেই পারে, শুধু মেয়েলি রামায়ণ নয়। পুরুষ প্রশাসিত সমাজ কাঠামো ও সাংস্কৃতিক বলের মধ্যে বাস করেও চন্দ্রাবতী তার রামায়ণে উপস্থাপন করেছেন সীতার জীবন বৃত্তান্ত, জীবন অভিজ্ঞতা, যার কেন্দ্রবিন্দুতে আছে অপাবৃদ্ধ বঞ্চনা, আছে ক্ষণিক পুলক, যা শেষমেশ তাঁর মনোযন্ত্রণাকে করে তোলে আরো প্রগাঢ়। আধিপত্যশীল রামায়ণের বয়ান থেকে এ অনেকাংশে আলাদা। ব্রত কথার প্রভাব লাগা এই রামায়ণে পৌরুষদীপ্ত মহাকাব্যের কাঠামোকে অধিকার করে চন্দ্রাবতী তৈরি করেছেন এক প্রকার বাহুল্য বর্জিত, সহজ সরল, প্রাণবন্ত লোকগীতিকা। মহাকাব্যের অতিমানবীয় নায়ককে পর্যবসিত করেছেন পূর্ববঙ্গ গীতিকার কোন কোন প্রেমিক চরিত্রের কতকটা উন্নত প্রতিবিম্বে, যারা তাদের সীমিত নারীত্বের শক্তিতে বলিয়ান প্রেমিকাদের কাছে নিষ্প্রভ। সীতার বিয়োগান্ত জীবনকে পরিণত করেছেন গীতিকামালার তিতিক্ষ দুঃখ ভরা দুরস্তিত্বের প্রত্ন প্রতিমায়। সীতার দুঃখকে তিনি তার নারী সংবেদনা দিয়ে উপলব্ধি করতে চেয়েছেন, তাই রামকে তিনি কোন কোন স্থানে সমালোচনা করতে পিছপা হননি। সবচেয়ে লক্ষণীয় হলো রাম, সীতা, লক্ষণ, কুকুয়া এইসব চরিত্রের এমন আকার চন্দ্রাবতী দিয়েছেন যে মনে হয় এরা সব আমাদের সমাজেরই দোষে গুণে গড়া রক্ত মাংসের মানুষজন। বাল্মীকির যে পরিশীলিত রামায়ণ, সেখানে সীতাকে বলা হয়েছে অজনিজা, কিন্তু চন্দ্রাবতী সীতার জন্মকে শুধু জনি সম্পৃক্তই করেননি, তিনজন মানবী আর 2 জন দেবীর সাথে সীতার জন্মকে প্রত্যক্ষভাবে যুক্ত করেছেন অভিনব ঢঙে। পরিশীলিত রামায়ণে সীতার জন্মের সাথে জনকের প্রত্যক্ষ সম্পর্ক দেখানোর চেষ্টা থাকলেও চন্দ্রাবতীর রামায়ণে জনকের নামটাই সীতার জন্মকাহিনী জুড়ে 3 জন নারী মাতৃসত্তাকে ভিন্ন ভিন্ন নাটকীয়তায় উপস্থাপন করেছেন কবি চন্দ্রাবতী। সীতার জন্মের কাহিনীটিকে লোকগল্পের আদলে নিয়ে এসেও আবার একটা ভিন্ন গল্প হাজির করেছেন, যে গল্পের চরিত্রগুলো একদমই প্রান্তিক জেলে সমাজের প্রতিনিধি, যা ধ্রুপদী রামায়ণের সাথে কোনোভাবেই মেলে না। আর রামায়ণের যে অন্যান্য সুপরিচিত ভাষ্যগুলো আছে, সেখানেও এসবের উপস্থিতি চোখে পড়ে না। সেটা ইতোমধ্যে একজন গবেষক অপু দাস তিনি বিষয়টা খেয়াল করেছেন। একেবারে সমাজের নিম্নবর্গীয় শ্রেণীর চরিত্রগুলোকে এখানে তিনি যুক্ত করেছেন, যারা জেলে সম্প্রদায়ভুক্ত। এখানে আমরা যে চিত্রটি সেখানে ফুটে উঠেছে তা অবিকল বঙ্গনারীর জন্য মাহাত্ম্যপূর্ণ ব্রত কথার চিত্র, যে আমরা মাধব জালিয়া আর সদা জাইলানি এই দুটো চরিত্র পাই এবং এই দুটো চরিত্রের গল্প রামায়ণের সাথে তিনি এমনভাবে গেঁথেছেন যে এই 2 জেলে দম্পতিকে মিথিলা নগরের নয়, মনে হয় যেন এই বাংলারই কোনো সৌভাগ্যবান হিন্দু জেলে দম্পতি। এখানে সীতার নামকরণে জড়িত আছে, চন্দ্রাবতী যেভাবে সীতার নামকরণ করেছেন তার সাথে জড়িত আছে জাতির সাংস্কৃতিক ইতিহাসে নিম্ন বর্গের মর্যাদা প্রাপ্তির আকাঙ্ক্ষা আর নারীত্বের সত্ত্বে ধ্রুপদী সীতা যে অন্তজ শ্রেণীর অতি আপন তার স্বীকৃতি, অর্থাৎ সীতার পূর্ণ লোকায়ন।
রাবণপুরীর বর্ণনা দিয়েই চন্দ্রাবতী তার রামায়ণ শুরু করেছেন, যেটা অত্যন্ত ব্যতিক্রমী, এবং সেটা পড়তে গেলে আমাদের মনে হবে যেন আমরা মাইকেল মধুসূদন দত্তের কাব্যের কথা মনে পড়ে যাবে। এবং দীনেশ সেন তার একটি আলোচনায় এটি উল্লেখ করেছিলেন যে সম্ভবত মাইকেল মধুসূদন দত্ত তিনি তার কাব্য রচনার আগে হয়তো চন্দ্রাবতীর এই রামায়ণের সাথে পরিচিত ছিলেন। যাই হোক, লক্ষ্য করার বিষয় যে শুরু থেকেই চন্দ্রাবতী রামায়ণের নারী চরিত্রগুলোকে শক্তিশালীভাবে গুরুত্বপূর্ণ করে তোলেন। এমনকি স্থানীয় অনার্য দেবী মনসাকেও কোনো না কোনো ভাবে তিনি রামায়ণে নিয়ে আসেন। চন্দ্রাবতী যেহেতু পারিবারিকভাবে পিতার সাথে এবং পরে নিজেই মনসার গান রচনা করেছেন, গেয়েছেন, ফলে মনসা তাঁর রচনায় সহজাতভাবেই জড়িয়ে থাকে এবং মনসা স্বয়ং মাতৃশক্তি এবং নারী সংগ্রামের প্রতীক, যাকে দেবতার সাথে লড়াই করে নিজ অস্তিত্ব লোকসমাজে প্রতিষ্ঠা করতে হয়েছে। এবং এই রামায়ণটা পাঁচালীর ঢঙে লেখা, এবং এই পাঁচালীর ঢংটাও আমাদের এই লোকসমাজে অধিক মাত্রায় পরিচিত, এবং বিশেষ করে লোকসমাজের নারীরা আজও কোথাও কোথাও কোনো হিন্দু প্রান্তিক নারীরা ঘরোয়া পূজা শেষে সম্মিলিতভাবে এহেন পাঁচালী পাঠ করে ও শোনে। চন্দ্রাবতীর রামায়ণে আমরা এরপর দেখতে পাই যে সীতার 12 মাসই আছে, যেখানে সখীকুল আসরে সীতা নিজেই এই রামায়ণের কথকের ভূমিকায় আবির্ভূত হন। চন্দ্রাবতীর মতো তিনিও বলেন, শুনো সখীগণ, অবশ্যই শুনো, সভাসজ্জন নয়। একাকার হয়ে যান তিনি কথকের সাথে, প্রথম যে কথক তার সাথে চন্দ্রাবতী একাকার হয়ে যান। আমরা অনুভব করি সীতা হয়ে উঠেছেন চন্দ্রাবতীর প্রতিসত্তা বা অল্টার ইগো, কিংবা চন্দ্রাবতী সীতার। এই 12 মাসি গানও বাংলাদেশের বা আমাদের এই বাংলার বেশ প্রাচীন একটি গীতিধারা। লোকসাহিত্যে বেশ প্রচলিত এই গান, যেখানে সাধারণত নারীরা তাদের জীবনের সুখ দুঃখের কথা প্রকৃতির 12 মাসের সাথে মিলিয়ে বর্ণনা করে থাকেন। 12 মাসিতে নারীর বিরহের গানই তাই বেশি শোনা যায়। শুরুতেই সীতাকে দেখা যায় সখীরা তার বনবাসের দুঃখের কথা জিজ্ঞাসা করছেন, এবং উত্তরে সংক্ষেপে তিনি তার বাল্যকাল, বিয়ে, তার রাম লক্ষ্মণের সাথে বনবাসে যাওয়া, সেখানকার মধুচন্দ্রিমা, তার অপহরণ, অশোক বনে তার বন্দিত্ব, রামচন্দ্রের লঙ্কা জয়ের কথা বলার আগে সীতা যেভাবে কাহিনীগুলো বিন্যস্ত করেছেন বা বলছেন, তা মূলত চন্দ্রাবতীর শৈল্পিক ইঙ্গিতময়তারই এক প্রজ্জ্বল নিদর্শন। সমগ্র রামায়ণে কথকতার খোলস ভেঙে চরিত্রদের সাথে চন্দ্রাবতী বেশ কয়েকবার এমন একতরফা প্রত্যক্ষ যোগাযোগ স্থাপন করেছেন, যার মধ্য দিয়ে তিনি চিহ্নিত করতে চেয়েছেন তার আখ্যানের মহতী মুহূর্তগুলোকে। তবে এখানে যে নিয়তিবাদের প্রকাশ দেখা যাচ্ছে চন্দ্রাবতীর কণ্ঠে, সেটি তার প্রতিবাদী বা অন্যায় সচেতন সত্তার সমান্তরালে অবস্থিত যে প্রচলিত নমনীয় সত্তারই একটি বহিঃপ্রকাশ, যার প্রতিধ্বনি আজও স্পষ্টভাবে শোনা যায় সীতার কণ্ঠে। এরপরে আমরা চন্দ্রাবতীর যে রামায়ণ, সেখানে একটা কুকুয়া কাণ্ড দেখি, সেটা অনেক বেশি লোকায়ত। কুকুয়া বলে একটি চরিত্র সৃষ্টি করেন, যে রামের কিনা বোন, যে ষড়যন্ত্রে লিপ্ত থাকে, এবং সেই ষড়যন্ত্র কুকুয়ার সফল হয়, এবং রামের কানে তিনি কোটানকোট বিষ ঢালতে সমর্থ হন, এবং বোনের ওইটুকু কৌশলী সফল হয়, এবং তখন রামের দেবত্ব ছিঁড়ে ফুঁড়ে চন্দ্রাবতী বের করে আনেন রক্ত মাংসের এক যৌন ঈর্ষাকাতর আত্মবিশ্বাসী প্রচলিত স্বামীকে। দীনেশ চন্দ্র সেন সম্পাদিত পূর্ববঙ্গ গীতিকায় সংকলিত যে চন্দ্রাবতীর রামায়ণ, সেটি শেষ হয় রাম সম্পর্কে চন্দ্রাবতীর বিদ্রূপের মধ্য দিয়ে, যেখানে অবতার সুলভ কোনো মহত্ব তো দূরের কথা, বরং উন্মোচিত হয় রামের মানসী যে দোষ ত্রুটি, তার অধোগামী মাত্রা। অনেক উদ্ধৃতি আছে, দেয়া আছে টেক্সট থেকে, সেগুলো আমি আর পাঠ করছি না। সীতা গোটা রামায়ণ জুড়ে রামের বদলে নিজের যে ভাগ্য, সেটাকেই দোষী সাব্যস্ত করেন, যার মধ্য দিয়ে রামচন্দ্রের আচরণ যেন এক প্রকার দায় মুক্তির সম্ভাবনা দেখা যায়। সীতার যে সতী প্রতিব্রতা রূপটি বারবার এসে হাজির হয় আমাদের সামনে, যেখানে ভারতীয় নারীকে মূল্যায়নের যে সমাজ প্রচলিত মাপকাঠি, সেটাকেই প্রতিফলিত হতে দেখা যায়। এবং এই দিকটাকেই আসলে আমি নবনীতা দেবসেনের সাথে একটু আলাদা বলে মনে করি, এবং এটাকে আমি একটা অন্যতম সীমাবদ্ধতা বলেও মনে করি। রামের প্রতি চন্দ্রাবতীর সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত সীতার দুঃখের জন্য তিনি বিধাতাকেই দায় দেন। কথক চন্দ্রাবতী প্রতিবাদী হলেও তার প্রতিবাদ স্পৃহা শেষ পর্যন্ত সহনশীলতায় সীতার মতোই মনে হয়।
বাঙালি নারী অস্তিত্বের জৈব ও সমাজ প্রচলিত প্রায় সবকটি স্তর বা পর্যায় বা দশা বা হাল এবং প্রায় সবকটি হকিকতের কথা আমরা শুনতে পাই চন্দ্রাবতীতে নারী কথকের কণ্ঠস্বরে, নারী চরিত্রের সংলাপে, এমনকি পুরুষ চরিত্রের কণ্ঠেও। নারীর জন্ম, তার প্রণয়, তার পরিণয়, তার প্রজনন, তার আত্মাহুতি, তার সখিত্ব, তার মমত্ব, তার মাতৃত্ব, তার সতীত্ব, তার পাতিব্রত্য, তার নৈঃসঙ্গ, তার উপেক্ষিত পরস্ত্রী কাতরতা, শৌখিনতা, গৃহস্থালী, তার ধর্মাচার, তার প্রতাচার, তার সংস্কার, তার দেবর সংসর্গ, তার ননদ ভীতি, তার নারী সংহতি, সবকিছুই বিদ্যমান এই চন্দ্রাবতীর রচনায়। তাও আবার আনাড়িপনা নয়, একেবারে নিপুণভাবে তিনি কাহিনীগুলোকে বিন্যস্ত করেছেন এবং একটা জটিলতার মেলবন্ধনে একটা আশ্চর্য শিল্প সুষমা তৈরি করেছেন, এসে যেখানে নারীত্বের একটি ভিন্ন মাত্রা যুক্ত হয়, নারীর পারস্পরিক সংহতি সেখানে প্রবলভাবে চোখে পড়ে। এই সংহতি চেতনায় যে পরিবর্তনের কর্তা সত্তা পুনরুদ্ধারের জন্য অতি প্রয়োজনীয় একটি ধাপ, তার গুরুত্ব কিন্তু কম নয়। এজন্য নারীর ফোকলোর পর্যালোচনায় এই ভগ্নিত্ব বোধের সন্ধান করা হয় হরহামেশাই। চন্দ্রাবতীর রামায়ণের আঙ্গিকেও অঙ্গীভূত হয়ে আছে বহু স্তর বিন্যস্ত নারী সংহতির উপজীব্য একজন নারী কথক, যে তার সখীদের কাছে বলছেন আরেক নারীর জীবন কথা, যিনি আবার নিজ যাতনার কথা শোনাচ্ছেন তার সখীদেরকে, এবং অন্য নারীর দুঃখ নিয়েও হচ্ছেন উৎকণ্ঠিত। ওদিকে কথক কিন্তু কাল্পনিক নয়, তিনি নিজেই রচয়িতা, কাজেই কথকতার মধ্যেই আছে, দতিত হচ্ছে তার নিজ নারীত্বের যন্ত্রণাও, যে বিষয়ে তার শ্রোতারাও রয়েছেন অবগত। চন্দ্রাবতীর রামায়ণে সীতার বিদ্রোহ থাকলেও কথক রচয়িতা হিসেবে তাঁর প্রবণতায় যে দেখা যায় প্রচলিত সমাজ ধর্ম এবং নব্য ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থার অল্প বিস্তর ভাবাদর্শিক প্রতিফলন। ফলে এসবে প্রতীয়মান হয় যে চন্দ্রাবতীতে দুটি আদর্শের মধ্যে সংঘাত আছে এবং দুটিরই অংশীদার চন্দ্রাবতী নিজেই। একদিকে যেমন সমাজ ব্যবস্থার কিছু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর নারীর অস্তিত্ব জানান দেওয়ার আদর্শে তাঁর রয়েছে বিশ্বাস, অন্যদিকে তাঁর সতীত্ব ও পাতিব্রত্যের মুহূর্তের প্রতি রয়েছে এক ধরনের মোহ, যে কারণে মনে হয় তাঁর শৈলিতা, তাঁর বিদ্রোহ নিজ সময়ের প্রেক্ষাপটে সংশয়াতীতভাবে উজ্জ্বল, দুর্লভ ও মূল্যবান, কিন্তু শেষতক সমাজ নির্দেশিত রমণীয়তার গণ্ডিতেই যেন বন্দী। আমি এরপরে চন্দ্রাবতীর রামায়ণকে যেভাবে আমি তুলে ধরলাম, আমি চন্দ্রাবতী রচিত একটি অনেক জনপ্রিয় যে মলুয়া পালা, সেটিকেও আমি একই ভাবে আমি এখানে বিশ্লেষণ করেছি। আমরা মলুয়া পালাতে দেখছি যে চন্দ্রাবতীকে তুলনামূলকভাবে অনেক বেশি পরিণত এবং তার মুন্সিয়ানার ছাপ আরো দেখছি। রামায়ণে যেরকম পৌরাণিক কাহিনীকে তিনি লোকায়ত করেছেন, আর মলুয়া পালাটি সম্পূর্ণ লোকায়ত সমাজের এবং রক্ত মাংসের নারী পুরুষের একটা প্রেম কাহিনী, কিন্তু সেখানে দেখা যায় যে কেন্দ্রীয় চরিত্রটা নারী, এবং সেখানেও চন্দ্রাবতীর রচনায় আমি দেখতে পাই রামায়ণের একটা ছায়া রয়েছে, যেখানে মলুয়াকে, তার আদর্শকে, তার উপরে সীতার আদর্শকে স্থাপিত করতে দেখা যায়, এবং পুরুষ চরিত্র যে চাঁদ বিনোদ, সেই চরিত্রকেও রামের মতো নেই, অধিকাংশ স্থলে খুব নিষ্প্রভ মনে হয়। এবং মলুয়ার যে পরিণতি, এটাও একটা করুণ কাহিনী, প্রণয়মূলক কাহিনীরও শেষ পরিণতিটা করুণ, এবং সেখানেও আমরা দেখতে পাই যে সীতার একটা ছায়া, কেননা সেখানে দেখা যাচ্ছে যে মলুয়া মন পবনের নাও, সেখানে উঠে তিনি আত্মবিসর্জন দিচ্ছেন যখন তার প্রেমিক, তার সমাজ তাকে জাত ফাঁক না তুলে তাকে গ্রহণ করতে অস্বীকার জানাচ্ছে। এখানে মলুয়ার বিদ্রোহী মনোভাবও আছে, তার বুদ্ধিদীপ্তের পরিচয় আছে, কিন্তু তার সত্ত্বেও যেটা সীতার ক্ষেত্রে আমরা দেখেছি, চন্দ্রাবতী যে কথাটা আমি বলতে চেয়েছি যে তার পাতিব্রত্যে এবং সতীত্ব নির্মাণে যে জায়গাটা খুবই পুরুষতান্ত্রিক সমাজেরই একটা প্রতিফলন, একই প্রতিফলন আমরা দেখি মহুয়া তার পালাতে, তার মধ্যেও একই রকম অবস্থা আমরা দেখতে পাই। অর্থাৎ চন্দ্রাবতী যখন এই মলুয়া পালাটি রচনা করেছেন, তখন সেখানেও তিনি তার মাথায় কিন্তু আসলে সেই সীতা চরিত্র তার মাথায় ছিল, বেহুলা ছিল, এবং মজার ব্যাপার হচ্ছে চন্দ্রাবতীর প্রতিটি রচনাতেই কোনো না কোনো ভাবে মনসার উপস্থিতি দেখা যায়। এখানেও দেখা যাচ্ছে মলুয়াকে দেখা যাচ্ছে যে বেহুলার
একটা আদর্শে উজ্জীবিত হয়ে তার স্বামীকে ফিরিয়ে আনতে, মানে তার মৃত স্বামীকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে। এই গেল মলুয়া পালার একটা বিশ্লেষণ। আমার প্রবন্ধটা আসলে অনেক বড়, আমাকে অবশ্যই একটু সময়ের কথা মাথায় রাখতে হবে। আমি এরপরে দস্যু কেনারামের পালা, চন্দ্রাবতীর 3টি পালা নিয়ে আমার পর্যবেক্ষণ বা অ্যানালিসিস হাজির করেছি। দস্যু কেনারামের পালাটি আমি একটু পড়তে চাই। যদি ধরে নেই সম্পাদক, সমালোচক, গবেষকদের প্রায় সকলেই পূর্ববঙ্গ গীতিকার বাস্তব ভিত্তিক যে অনুমান করেছেন তা কিছুটা হলেও সত্যি, তাহলে এই দস্যু গীতিকাটির কাহিনী চন্দ্রাবতীর জন্য অনেকটাই জৈবনিক, তাতে সন্দেহ নেই। তবে মনে রাখা দরকার, কবিত্ব যেখানে আছে সেখানে আছে কাল্পনিকতা, সেখানে মনন ও সৃজনের বীজ মন্ত্রে উজ্জীবিত হয়ে জীবন ও কল্পনা পরস্পরের রূপান্তর ঘটায় এবং হয়ে ওঠে অবিচ্ছেদ্য। পিতা দ্বিজবংশী দাসের সাথে কেনারাম নামক এক দুর্দান্ত ও ভীষণ নৃশংস দস্যুর সাক্ষাৎ এবং পিতার মনসা ভাসানের ফলশ্রুতিতে দস্যুর যে আপ্লুতি ও আধ্যাত্মিক যে রূপান্তরের আখ্যান চন্দ্রাবতী গেয়ে যান কল্পনা বিধৌত বাস্তবধর্মিতার বাখানে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে পরিবেশিত শিল্পের এহেন প্রাণ রক্ষাকারী ও রূপান্তরজনক ভূমিকার উপস্থাপন পালাটিকে যেন যুক্ত করে শাহজাদি শেহেরজাদের যে কাহিনী কথন শিল্পের আদি রূপাত্মক মোহিনী শক্তি, তার সাথে কৃত্তিবাসী রামায়ণে উদ্ভাবিত যে রত্নাকর দস্যুর বাল্মীকি ঋষিতে রূপান্তরের উপাখ্যান রয়েছে তার সাথে নয়। এবং কবি চন্দ্রাবতী তার গায়েন পিতার ভক্তিভাবে বিভোর সুরেলা কথার অলক সামান্যতার যে বিবরণ দেন কেনারামের জবানিতে, তাতে গ্রিক পুরাণের অতি মানবীয় যে নায়ক, অলৌকিক নৈপুণ্য সম্পন্ন চারণ কবি ও সঙ্গীত শিল্পী অরফিউসের কথা মনে পড়ে যায়। আমি একটু শুধু কোট করছি, আমি অনেক সংবরণ করে আমি উদ্ধৃতিগুলো দেইনি, অনেক ছিল, একটা একটু পড়ি। তুমি ঠাকুর দ্বিজবংশী যার নাম শুনি, পাগলা ভাটিয়াল নদী বহে যে উজানি, পাষাণ বলিয়া মেঘ বর্ষে জের গানে, বর্ষে যার গানে সেই দ্বিজবংশী তুমি খাগরের বনে, পশু পক্ষী উড়িয়া আসে যার গান শুনিয়া, ভুজঙ্গ চলিয়া যায় শির নোয়াইয়া। আপাত দৃষ্টিতে এই গীতিকাটিতে দুটি ভিন্ন শক্তিতে শক্তিমান দুইজন পুরুষের দ্বৈরথ এবং অবশেষে ভক্তিবাদী গানের বিজয়ের কাহিনী মনে হতে পারে, যেখানে নারীত্বের অস্তিত্ব তৎক্ষণাৎ দৃশ্যমান হয় না, কিন্তু একটু মনোযোগ দিলে বোঝা যায় যে এই গীতিকায় মূলত যার নিরঙ্কুশ প্রতিষ্ঠা প্রমাণিত হয়েছে সে হচ্ছে সর্বকুলের অধিষ্ঠাত্রী দেবী এবং মনসা, এবং প্রজনন শক্তি, মাতৃকা শক্তি, নারী সংগ্রাম ও ক্ষমতার প্রতীক এই মনসা দেবী। নরবিদ্বেষী, নরহত্যায় পারদর্শী এবং রাবণের মতো প্রবল বলশালী যে দস্যুপতির আতঙ্কে দেশের কাজী দেওয়ানরাও থরহরি, তাদের যে থরহরি কম্পমান দশা, দ্বিজবংশীর গলায় মনসার ভাষান গান শুনে সেই কেনারাম যখন ভক্তিতে বিগলিত হয়ে কবির শিষ্যত্ব বরণ করে চলে আর চিরজীবনের জন্য মনসার মাহাত্ম্যগীতি ধারণ করে, তখন বাংলার মাটিতে দেবী হিসেবে মনসার আবেদনে, আধিপত্যে আর কারো সংশয় থাকে না। মনসায় একত্র হয়েছে পৌরাণিক ও লৌকিক দুই সূত্রেরই বহুবিধ বৈশিষ্ট্য। সেসবের মধ্য দিয়ে মনসার জীবন তৎকালীন বাঙালি নারীর জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠতে দেখা যায়। তার জীবনে আছে পিতা শিব ও বিমাতা চণ্ডীর অনাদর, আছে প্রতি জরৎকারুর অবহেলা, আছে দেবকন্যা হয়েও স্বীকৃতি বঞ্চনা, আছে আত্মপ্রতিষ্ঠার প্রলম্বিত সংগ্রাম। এ কারণেই লোকগীতিকায় বিধৃত নারী অস্তিত্বে মনসা খুবই প্রাসঙ্গিক এবং বিশেষত চন্দ্রাবতীর গীতিকায় তার এমন সর্বব্যাপিতা। দেবী মনসার বিজয় গাথা রচনায় আমি কি সময় একটু অনেক বেশি নিয়ে ফেলেছি? ওকে, আমি সরি, আমি উপসংহারে চলে যাব। দেবী মনসার যে বিজয় গাথা এই পালায় চন্দ্রাবতী রচনা করেছেন, এই রচনায় পিতার সাফল্য তার সামনে নিয়ে আসে যে মনসার ভক্তিমূলক যে প্রতিষ্ঠা করেছেন তার মধ্যে, এবং আপন কণ্ঠে নারী অস্তিত্বের শ্বাস উন্মোচনে চন্দ্রাবতীর নিজস্ব শিল্পকলার সাফল্যকে এবং এর মধ্য দিয়ে তার আত্মপ্রতিষ্ঠাকে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু দুঃখিত যে আমি একটু বেশি সময় নিয়ে ফেলেছি, কিন্তু আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত না, কারণ আমার অনেক কথা বলার ছিল, কিন্তু প্রবন্ধটি আমি গতকালই শেষ করেছি এবং আমার এত বড় কলেবর হয়েছে যে আমি আসলে এটাকে যে খুব সংক্ষেপে প্রেজেন্টেবল করা, সেটার জন্য আমি আসলে সময় পাইনি। তো অসংখ্য ধন্যবাদ সকলকে যারা ধৈর্য ধরে শুনেছেন। ধৈর্য রাখা খুবই কঠিন, বিশেষত এই ধরনের সেমিনারে। আরেকটি কথা বলে শেষ করব যে আমি অনেক কাজের মধ্যেও গত ৮-১০ দিন ধরে চন্দ্রাবতীতে ডুবেছিলাম এই অর্থে যে আমি খুব এনজয় করেছি, এবং আমি এই জন্য বিশেষভাবে একটু ধন্যবাদ জানাতে চাই বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়কে। আমি আজ থেকে ২৩ বছর আগে চন্দ্রাবতীকে নিয়ে একটি গবেষণা করেছিলাম, শুধুমাত্র তার রামায়ণ গীতিকাটি নিয়ে। ২৩ বছর পরে এই উসিলায় আমি আসলে চন্দ্রাবতীর প্রায় সমগ্র লিখিত রচনা নিয়ে আমি আমার পর্যবেক্ষণ এবং আমি আমার অ্যানালিসিস হাজির করতে পেরেছি। কতটা ভালো হয়েছে জানি না, কিন্তু আমার আগ্রহ ছিল, আন্তরিকতা ছিল, এবং আমি এনজয় করেছি লেখাটা লিখতে গিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ তথ্যবহুল প্রবন্ধ আমরা শুনলাম। এবার আলোচনা করবেন চলচ্চিত্র নির্মাতা জনাব এম রাশেদ চৌধুরী। আমি তাকে আলোচনা করবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ উপস্থিত সুধী এবং সুস্মিতার দিকে বিশেষ করে এরকম একটা দীর্ঘ প্রবন্ধ এবং শ্রমলব্ধ গবেষণার জন্য অর্ক স্যারকেও শুভেচ্ছা। তো আমি মূলত চন্দ্রাবতীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের সূত্রে আসলে আজকে আমন্ত্রিত বুঝতে পারছি, এখানে আসছি। তো ছবিটা নির্মাণের ক্ষেত্রে সেই পার্সপেক্টিভ থেকে যদি আমরা একটু আলাপ করি, আসলে সুস্মিতাদির যে আলোচনা সেটা তো ফোকলোর কেন্দ্রিক একটা সুনির্দিষ্ট গবেষণা প্রসূত, এবং সেখানে নারীবাদ এসছে এবং নারীবাদী সাহিত্যের নানান আঙ্গিক এসেছে। তো আমার জন্য আসলে এক্সপ্লোরেশন অফ দ্য ক্যারেক্টার ওয়াজ ভেরি ক্রুশিয়াল আর কি। কারণ কি, যে আমাদের দেশে আসলে খুব একটা তথ্যপাত্র ছিল না। আমি 10-12 বছর আগের কথা বলছি, যখন আমাদের এই রিসার্চটি শুরু করি। ছবিটিরও বয়স 19 সাল ধরলে প্রায় 7-8 বছর হয়ে গেছে। তো সেখান থেকে ছবিটি নির্মাণের জন্য যে গবেষণা, সেই জায়গা থেকে আসলে আমি সুস্মিতাদির প্রবন্ধের প্রেক্ষিতে আসলে আমার পয়েন্টগুলো একটু আলোচনা করতে চাচ্ছিলাম, খুব সংক্ষেপে অবশ্যই। তো প্রথমত আসলে এখানে তথ্যগত অপ্রতুলতা, যেটা আমাদের এখানকার বিশেষ করে পূর্ব বাংলার সাহিত্য আঙ্গিকে আমরা কনটেক্সটে আমরা দেখবো যে চন্দ্রাবতীকে নিয়ে বা তার লেখা নিয়ে এক ময়মনসিংহ গীতিকা ছাড়া আর দ্বিতীয় কোনো গ্রন্থ কিন্তু আমাদের এখানে নেই। হ্যাঁ, এবং পূর্ববঙ্গ গীতিকার অন্যান্য যে পালাগানগুলো আছে, কিন্তু আমরা তাৎক্ষণিক অনুসন্ধানে যেটা দেখলাম যে এটা কিন্তু এই পালাগুলো কিন্তু সেই একই ধরনের সময়েই লেখা, যখন ইংলিশ ব্যালাডগুলো লেখা হচ্ছে। হ্যাঁ, এবং ব্যালাডের নানান বৈশিষ্ট্য আলোচনার মধ্যেও এগুলো আছে আমাদের ব্যালাডগুলো নিয়ে, পূর্ববঙ্গ গীতিকাগুলো নিয়ে। তো সেসব আলোচনায় আমি যাব না। তো আমরা প্রথমত যে ধাক্কাটা আমরা খাই, যে প্রায় 100 বছরের একটা গ্যাপ আছে চন্দ্রাবতীর অবস্থানকালীন বা জন্মকালীন তথ্য নিয়ে। তো এবং তারও প্রায় 50 থেকে 100 বছর পরে আসলে নয়নচাঁদ ঘোষের পালাটা পাওয়া যায়, যেটা চন্দ্রাবতী নামে যে পালাটা। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, এইগুলো সবই হচ্ছে পথ্য সাহিত্য, এটা লিখিত রূপ, আসলে সুনির্দিষ্ট কোনো লিখিত রূপ আমার মনে হয় না যে কোনো আদি রূপ পাওয়া যায়। কারণ এগুলো বয়াতিদের গানে, কিন্তু আমরা অনুসন্ধানে যেটা দেখলাম যে বয়াতিদের গায়ন রীতিতেই আসলে এটার পরিবর্তনটা চলে আসে, এবং তারা আসলে অন্তমিল দিয়ে কাহিনীটাকে বর্ণনা করেন, পালাগানের কাহিনীটাকে। তো সুতরাং নিজস্ব ছন্দের উদ্ভাবনী অন্তমিল দিয়ে তারা আসলে কাহিনীটাকে বর্ণনা করেন। এবং এই ক্ষেত্রে চন্দ্রকুমার দে আসলে যাকে আমরা পাই যে এটার আদি রূপ সংরক্ষক হিসেবে,
তো সেই জায়গা থেকে তাকে পাওয়া যায় যে তিনি যেসব বয়াতি বা পালা গানগুলো যারা জানতেন তাদের মানে তাদের কাছে শুনেই এগুলো লিপিবদ্ধ করেন এবং দীনেশচন্দ্রের কাছে উপস্থাপন করেন, যার প্রেক্ষিতে এগুলো কম্পাইলেশন হয়। তো এইটা একটা তো মানে তথ্যগত জায়গা, যেটা আসলে আমাদের ছবি নির্মাণের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করেছিল নানাভাবে। আর আমরা আরেকটা জিনিস খুব গুরুত্বের সাথে লক্ষ্য করার চেষ্টা করি যে মধ্যযুগের পালা সাহিত্য থেকে, সেটা হলো যে সাহিত্য আমরা জানি যে সমাজের দর্পণ, এবং আমরা সমাজের সেই আদি রূপ বা মধ্যযুগীয় সেই জীবন ধারণের যে চিত্র এবং মানে জনচিত্র, সেটা আমরা পাই কিন্তু পালাগুলোর ভিতরে একদম মানে একদম পর্ব অনুযায়ী। যেমন ধরেন যে এখানকার মাতৃতান্ত্রিক সমাজের যে প্রতিরূপ, এবং অর্থাৎ আমি বলছি যে পূর্ববঙ্গ বা বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের যে ইনফ্লুয়েন্স আমরা পাই, যে কামরূপ কামাখ্যা বা গারো পাহাড়ের ওই পাহাড়ের যে তান্ত্রিক ইনফ্লুয়েন্স, সেটা আমরা দেখি সাহিত্যকে খানিকটা ম্যাজিক রিয়েল বা এরকম করেছে আর কি। তো সেরকম যথেষ্ট উপাদান আমরা এইসব লেখাগুলোর, চন্দ্রাবতীর লেখা এবং সমসাময়িক লেখকদের লেখায় পাই। যেমন পুরা পাখি চিঠি নিয়ে যাচ্ছে, তারপরে মনসার ফেরে নানান ঘটনা ঘটছে, হ্যাঁ, এবং বিশেষ করে কিছু তান্ত্রিক রিচুয়ালের বিষয়, অবশ্য দেবদেবীর মানে ক্ষেত্রেও আমরা দেখি যে শিব এবং মনসা হচ্ছে এই অঞ্চলের মেইন গড গডেস, অর্থাৎ তারা সেই মানে এই অঞ্চলের দেবদেবী হিসেবে মানে কনভেনশনাল যে দেবদেবীর উপাখ্যানগুলো আমরা এই একই বিষয়ক অন্যান্য সাহিত্যে পাই, অর্থাৎ মধ্যযুগীয় পশ্চিমবঙ্গীয় বা মানে এই মনসা মঙ্গলেরও যে পশ্চিমবঙ্গীয়, সেখানে ধরেন এই দেবদেবীরা সেই মূলধারা দেবদেবীদের ইনফ্লুয়েন্স অনুযায়ী নানান ঘটনার সাক্ষী হচ্ছে। কিন্তু এখানে দেখি আমরা পুরোপুরি শিব এবং মনসার আমাদের নিজস্ব একটা কন্ডিশনের মধ্যে বিচরণ। তো এইগুলো আমাদের উপাদান হিসেবে চলচ্চিত্রের ক্ষেত্রে কাজ করেছে। আর চন্দ্রাবতীর অনুসন্ধানের ক্ষেত্রে এই সূত্রগুলো অবশ্যই সুস্মিতাদি যে সূত্রগুলোর কথা উল্লেখ করেছেন, নবনীতা দেব সেন তার নিজের লেখা, শাহিন আখতারের কিছু লেখায় এগুলোর উল্লেখ পাই। এবং সবচেয়ে বড় কথা যে আমরা যে একদমই একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন যাই, আমরা যখন এটা বলবো হচ্ছে নেত্রকোনার একটা গহীন গ্রামে যাই, এটা মনসা পুজোর সময় শ্রাবণ মাসের শেষের দিকে, তখন কিন্তু আমরা মানে ওখানে অবতরণ করা মাত্রই দুই পাড় থেকেই আসলে গ্রামের যে রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম, তার দুই পাড় থেকে আসলে চন্দ্রাবতীর রামায়ণের নানান মানে অংশ বা ছত্র ভেসে আসছিল। অর্থাৎ ওই পুরো 30 দিন ধরেই শ্রাবণ মাসে এটার পাঠ চলে, এবং এটা স্মৃতি। জি, গ্রামটার নাম এটা এমনিতেও খুব একটা বড়, আমি এই মুহূর্তে নামটা দিতে পারবো না, কিন্তু আপনাকে জানাতে পারবো পরে আমি। হ্যাঁ, তো সেখানে আমরা কিন্তু দ্বিজবংশীদাস অর্থাৎ চন্দ্রাবতীর বাবার লেখা একটা পুঁথিও পাই, এবং এটা হাতে লেখা। আমার ইচ্ছা ছিল যে ওটাকে কোনোভাবে সংগ্রহ করে যদি প্রকাশ করা যেত। এবং এইগুলোর গায়ন রীতি বা কথ্য রীতিটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দীনেশচন্দ্র যেভাবে করে যে মানে একটা পরিশীলিত ভাষায় এটাকে সংকলন করেছেন, যেটা ক্ষিতীশচন্দ্রের সাথে তার একটা মানে বিতণ্ডা আছে এই বিষয়ে, যে তারা দুইজনই এটার আদি রূপ সম্পর্কে নানান রকম মতামত দিয়েছেন। তো সেইখানে আমরা চাইলে কিন্তু এই ধরনের পালা গানগুলোকে একদম মূল থেকেও এখন পর্যন্ত এখনো সম্ভব যে এটা সংগ্রহ করা যেতে পারে। তো সেরকম কিছু ব্যাপার ছিল। আর আমরা মূলত চলচ্চিত্রে, আপনারা জানেন যে চলচ্চিত্র আসলে বাস্তবায়নকরণ করে না, এটা একটা প্রতিরূপ বিশ্ব তৈরি করে বলতে পারি আমরা, যে অর্থাৎ বাস্তবতা থেকে উপাদান নিয়ে
এটা একটা প্রতিরূপ তৈরি করে বাস্তবতার আদলে, এবং সেখানে নানান উপাদানের সংমিশ্রণ থাকে। তো আমাদের চলচ্চিত্র এর থেকে আলাদা না। তো আমরা সেই একইভাবে বিভিন্ন লোকজ উপাচার, বিভিন্ন ব্রত, সুস্মিতাদি উল্লেখ করেছেন 12 মাসিয়া গান, যেটা খুবই একটা মানে ইন্টারেস্টিং একটা মিউজিক্যাল ফর্ম আমাদের এখানে, যে 12 মাসের নাম উল্লেখ করে সেই 12 মাসই তার কিভাবে কাটবে, এরকম একটা বর্ণনা, বা যে কোনো চরিত্রের ক্ষেত্রে। এবং একটা কথা এই সময়কার গবেষক বা সংকলকরা সবাই স্বীকার করেছেন যে এই পূর্ববঙ্গের গীতিকারগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রত্যেকেই নারী চরিত্র প্রধান আখ্যান। এবং মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, আমরা যে কটা পাই মোটামুটি, কমলা, তারপরে আরো অনেক, তো সেগুলোতে নারীরাই, এবং দীনেশচন্দ্র খুব ইন্টারেস্টিংলি বলছেন যে এখানে কিন্তু নারীদের বিষয়ক সিদ্ধান্ত কিন্তু পুরুষরা নিচ্ছেন না, তাদের জীবন ধারণ বিষয়ক সিদ্ধান্ত, অর্থাৎ তারা কার সাথে প্রেম করবেন, কাকে বিয়ে করবেন। আমরা দেখি এইসব এই চন্দ্রাবতী রামায়ণ আখ্যান না, এটা মল্লুয়া আরেকটাতে, বিশেষ করে চন্দ্রাবতী পালাটাতে, সরি, নয়নচাঁদ ঘোষের, সেখানেও কিন্তু চন্দ্রাবতীকেই দেখা যায় তার প্রেমিক নির্বাচন করতে এবং তার বাবাকে এই তথ্য কমিউনিকেট করতে। অর্থাৎ এই ধরনের সিদ্ধান্ত, এবং প্রেমে বিচ্ছেদের পর তিনি যে আর বিয়ে করবেন না এবং চিরকুমারী থাকবেন, এবং সে তার জন্য একটা মন্দির, শিব মন্দির নির্মাণ করে দিতে বলেন তার বাবাকে, এবং সেখানে বসেই তিনি রামায়ণ লিখবেন। তো এই তথ্যগুলো আমার মনে হয় যে গভীরভাবে এই নারী কেন্দ্রিক চরিত্রগুলোর একটা স্বাধীনতার জায়গাকে আসলে এক্সপ্লোর করছে, এক্সপ্রেস করছে এই লোকসাহিত্যে। আর আমরা মূলত আমাদের ছবিতে যেভাবে করে অদ্ভুতভাবে একটা মিল আমরা পাচ্ছি, যে সুস্মিতাদি সঙ্গত কারণে চন্দ্রাবতীর লেখা 3টি পালা গান নিয়ে আসলে এখানে আলোচনা করেছেন। একটা তো আমরা জানি যে রামায়ণ, আরেকটা হচ্ছে মল্লুয়া, এবং আরেকটি দস্যু কেন রামায়ণ। তো এই তিনটির মধ্যে অন্তত দুটি থেকে আমাদের চলচ্চিত্রে আমরা আসলে একটা উন্মান আর্কিটাইপ, যেটা চন্দ্রাবতী নিজেই যেটাকে তৈরি করার চেষ্টা করছেন হয়তোবা, তার নিজের, যেটা আমরা আসলে তাকে নিয়ে লেখা পালাটার মধ্যেও পাই, যে চন্দ্রাবতী, আমাদের ছবিতে চন্দ্রাবতী নিজে যেমন একটি চরিত্র, তার মলুয়ার পালাটি যেটি বয়াতিদের গান থেকে বের হয়ে আসে একটা চরিত্র হিসেবে, মানে বিভিন্ন খণ্ডাংশে সেটার কিছু প্রোগ্রেশন আমরা দেখি। এবং চন্দ্রাবতীর রচনাকালে সীতা চরিত্রটিকে তিনি যেভাবে ডিল করতে চেয়েছেন তার রামায়ণে, সেই কনস্ট্রাকশন অফ সীতা, এই 3টি নারী চরিত্র, সেটি মাঝে মাঝে চন্দ্রাবতী নিজেই সেই চরিত্র হয়ে ওঠেন, এবং চন্দ্রাবতীর নিজের জীবন, যেটা আমরা নয়নচাঁদ ঘোষের পালা থেকে পাই। অর্থাৎ এটাকে আমরা একটা বাস্তব সূত্র হিসেবে ধরে নিতে চাই, কারণ এটা 50 বছরের মধ্যেই আমরা অনুসন্ধানে পাই যে এটা লেখা হয়েছিল। এবং আরেকটা হচ্ছে তার লেখা মল্লুয়ার যে নারী চরিত্র। এবং একটা পর্যায়ে আমাদের আগ্রহ থেকেই হয়তো এই 3টি নারী চরিত্র একটা আর্কিটাইপ কন্ডিশনে এসে হয়তো একটা পয়েন্টে এসে মিলিত হয়, এবং যেটা হয়তো একটা মানে সিমিলার পরিণতির মধ্যে দিয়ে আসার কারণেই, অর্থাৎ এটা একাকী সত্তা হিসেবে আবির্ভূত হয়, এবং আমরা বলতে পারি না। আর এটার রিসার্চের মধ্যে আমাকে জামিল আহমেদ স্যার কিছুটা হেল্প করেছিলেন, কারণ উনি আমাকে কনটেক্সটটা সম্পর্কে একটু অ্যাওয়্যার হতে বলেছিলেন ছবিটা করার ক্ষেত্রে। তো আমরা জানি যে এই পালাগুলোর প্রেক্ষাপট রচনার ক্ষেত্রে বা বিশ্লেষণের ক্ষেত্রে এই পালাগুলোই কিন্তু আসলে এক মানে সঠিক রিসোর্স হতে পারে, কারণ আমরা যদি এটাকে স্বীকার করে নিই, সমসাময়িক লেখকরা তাদের সমাজের চিত্রই পালাগুলোর মধ্যে রেখেছেন চিহ্ন, এবং সেইভাবে করে কিন্তু আমরা ঐতিহাসিকভাবে এখানে পীর আউলিয়াদের আগমনের চিত্র পাই, একইভাবে দেওয়ানদের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার চিত্র পাই, কাজীদের অদ্ভুত বিচারের চিত্র পাই, এবং
নারীদের প্রতি অ্যাজ এ হোল অফ দ্য সোসাইটি, তাদের প্রতি পরবর্তী পুরুষতান্ত্রিক সমাজের বা সমসাময়িক পুরুষতান্ত্রিক সমাজের যে প্রচলনের জায়গা দেখতে পাই তাদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সেগুলো আসলে আমরা এই পালাগানগুলো থেকেই চাইলে আসলে সেই সূত্রগুলো উদ্ধার করতে পারি, যেটা আমাদের ছবিতে আসলে কনটেক্সট বিল্ডিং এ একটা সরাসরি সহায়তা করেছে বলে আমি মনে করি। আর নবনীতের সুস্মিতাদির লেখাতেও একটা বিষয় এসছে যে পূর্ব বাংলার লৌকিক দেবদেবী, এবং আমি যেটা বললাম যে এখানে যেটা গবেষণা করতে গিয়ে আমি দেখেছি যে কামরূপ কামাখ্যার যে তান্ত্রিক ইনফ্লুয়েন্স, এই সমস্ত আসলে এক ধরনের আর্কিটিপিক্যাল কন্ডিশনকে রিফ্লেক্ট করছে, হ্যাঁ, অর্থাৎ লোকাল আর্কিটাইপকে রিফ্লেক্ট করে। তবে আমার সুস্মিতাদির আলোচনার যে মূল প্রতিপাদ্য, যে শ্বাস ধারণা, সেখানে আসলে মূল ধারণা থেকে নিয়ে নানান লোকজ উপাদানের সমন্বয়ে যুথবদ্ধভাবে কাহিনী বিস্তারের প্রচেষ্টা, সেই ধারণাটি আমি বলবো যে এটা অবশ্যই এটা সঙ্গতভাবেই সঠিক ধারণা তার লেখা এসছে। কারণ হচ্ছে যে আমরা এই পালাগুলোর মধ্যেও এই লোকাচার এবং লোকজ উপাদানের সম্মিলন দেখতে পাই নানাভাবে। আমি কয়েকটি জিনিসের নামও বলেছি এর মধ্যে, এবং তার লেখাতেও এগুলো আছে, উদাহরণ আছে। আর পরিবেশনা রীতির কথা তো বললাম যে বয়াতি নিজস্ব উদ্ভাবন প্রক্রিয়ায় কাহিনী আখ্যান বিস্তার লাভ করে, এবং এটার অথেন্টিসিটি বা এইভাবেই হয়তো লোকসাহিত্যটাকে উদযাপন করা হয়। আর দ্বৈত প্রবণতা বনাম নারীবাদ বিষয়ে সুস্মিতাদি একটা নবনীতাদির সমালোচনা, ঠিক সমালোচনা না, মানে তার লেখায় এটার অনুপস্থিতির ব্যাপারটি উল্লেখ করেছেন। তো এখানে আমি মনে করি যে সতীত্ব বিসর্জনের যে পুরুষতান্ত্রিক ধারণা, প্রচলিত ধারণা, তার বিপরীতে দাঁড়িয়ে আসলে চন্দ্রাবতী এক ধরনের প্রতিবাদী ভূমিকাই রেখেছেন তার লেখাগুলোর মধ্যে। যেমন আমরা তার সীতাকে দেখি যে ঠিক মানে অগ্নিকুণ্ডে প্রবেশ করার সিদ্ধান্ত যখন উনি নিতে দ্বিধা করেন, তখন ধরিত্রী দুই ভাগ হয়ে যায় তাকে গ্রহণ করার জন্য। অর্থাৎ এটা একটা অভিনব পরিণতির দিকে তিনি নিয়ে যান, যে ধরিত্রী দুই ভাগে বিভক্ত হচ্ছে এবং সীতা তার মধ্যে প্রবেশ, অর্থাৎ ধরিত্রী মাতা তাকে গ্র্যাব করছে, মানে গ্রহণ করে নিচ্ছে, টু সেভ হার ফ্রম হার চেস্টিটি টেস্ট। আর এছাড়াও আমি বলবো যে একইভাবে সোনাইয়ের মনভবনের নামে শৈল সমাধি, এটা বিচারের সম্মুখীন হওয়ার এই ফার্সের বদলে তিনি আসলে চেয়েছেন যে তার নিজের জীবনের সমাপ্তি ঘটাতে, তার নায়িকা মানে তার আখ্যানের নায়িকা এভাবেই আত্মবিসর্জন দেন। তো এগুলোকেও আমি মনে করি যে এক ধরনের প্রতিবাদী নারীবাদী দৃষ্টিভঙ্গি। আর সবশেষে আমি একটু উল্লেখ করতে চাই যে চলচ্চিত্রেও কিন্তু দীর্ঘদিন আমরা একই ধরনের একটা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির অধীনতা স্বীকার করে নিয়ে এক্সিস্ট করেছি। তো যেটা 70-এর দশকে আমরা পাই যে ফেমিনিস্ট ফিল্ম থিওরি ইনসেপশনের মধ্যে দিয়ে, যে লরা মালভে বা আরো অন্যান্য অনেকে পড়ে, মূলত যে 4টি বিষয়ের উল্লেখ করেছেন ফেমিনিস্ট ফিল্ম থিওরিতে, সেখানে মেল গেজ, যেটা আমরা ক্লাসিক্যাল হলিউড ফিল্মের মধ্যে পাই, যে these films were constructed from the male perspective, turning female characters into passive visual object, এবং একই সাথে ফিমেল গেজ, how films are conceptualized, shot, interpreted from female gaze perspective, actively reclaiming female desire, subjectively then objectification. এবং আরো দুটি আছে, স্পেকটেটরশিপ অর্থাৎ দর্শকের ভূমিকা, how women watch film traditionally, designed from a masculine viewing position.
এবং আরেকটি ভাগের কথা পাই আমরা ইন্টারসেকশনালিটি, যেখানে জেন্ডার ইজ ডিপলি ইন্টারটুয়াইন্ড উইথ ভেরিয়াস ক্লাস, সেক্সুয়ালিটি, এথনিসিটিস ইত্যাদি। তো সবশেষে আমি এটি বলতে চাই যে আমার চলচ্চিত্র নির্মাণ চন্দ্রাবতীকে ঘিরে এটাও যেমন একটা আত্ম অনুসন্ধানের প্রচেষ্টা। আমি মনে করি যে এই বিষয়ক সেমিনার অনুষ্ঠানের মাধ্যমে বাংলা একাডেমি খানিকটা দেরিতে হলো, কারণ আমি আগে খুব একটা পাইনি আসলে এই ধরনের কোনো রিসোর্স, ইভেন when I tried from different publication organizations, যে যাদের কাছ থেকে হয়তো এই সংক্রান্ত তথ্য বা গবেষণা আমরা পেতে পারি। তো সেই ক্ষেত্রে এখনো আমার মনে হয় যে এই সময় শেষ হয়ে যায়নি। এটা শুভ সূচনার জন্য ধন্যবাদ সবাইকে। দিয়ে নেবেন। আলোচনা করলেন রাশেদ চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা, এই টুকুটাই শুনেছি। তো চন্দ্রাবতী আমাদের বাংলা সাহিত্যে বলা হয় প্রথম মহিলা কবি, যদিও আপনার ইতিহাসের ধারায় তৃতীয় স্থানে তিনি আছেন। এর আগে আরো কবি আছে, খনা আছে, রামি আছে, আর চন্দ্রাবতীর পরে এইভাবে দেখা যায় যে রহিমুন্নেসা পর্যন্ত, আপনার এই মধ্যযুগের শেষ পাঠ পর্যন্ত বেশ 5-6 জন মহিলা কবি আছে। তো ওই আলোচনা এখানে আজকের বিষয় নয়। তবে চন্দ্রাবতীকে নিয়ে কথা বলতে যে আমাদের আন্তর্জাতিক পরিসরের যে অংশটা, সেই অংশটাতে আমি তো একটা কথা বলতে চাই যে এই যখন ডক্টর দীনেশচন্দ্র সেন যখন এটা সম্পাদনা করেন এবং ব্যালেটস অফ বেঙ্গল এইটা যখন বের হয়, তখন এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এইখানে আমাদের কৃতিত্ব যে চন্দ্রাবতীর সেই রচনাগুলিও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং ডক্টর আশরাফ সিদ্দিকীর ভাষ্য মতে পৃথিবীর 21টি ভাষায় এটা অনুদিত হয়ে এটা বিশ্ব সাহিত্যের পর্যায়ে মর্যাদায় অভিষিক্ত হয়েছে। এখানে চন্দ্রাবতীর কৃতিত্ব আমি বলবো যে চন্দ্রাবতী সারা পৃথিবীর পাঠকদের সামনে চলে গেছে। সেখানে রোমারুল্লাহ তার বোন ম্যাডেলাইন রোলারকে দিয়ে এটা অনুবাদ করিয়ে এই চন্দ্রাবতীর উপর তিনি মন্তব্য করেছেন। ডক্টর দোসান জবা বিতেল তিনি এসেছেন এবং মাঠ পর্যায়ে কাজ করেছেন, কাজ করে অথেন্টিসিটি যাচাই করেছেন, এর উপর বই লিখেছেন। ডক্টর হানবু এসেছেন, ডক্টর বরিল এসেছেন, নবনীতা দেবসেনের কথা বলা হয়েছে, একজনের নাম এখানে আমি শুনলাম, ডক্টর নবনীতা দেবসেন। আপনারা অমর্ত্য সেনের নাম শুনেছেন, তার স্ত্রী, তিনি আমাদের কিশোরগঞ্জে, আমি কিশোরগঞ্জের লোক, তিনি কিশোরগঞ্জে এসেছেন এবং সেখানে অবস্থান করে তিনি কাজ করেছেন চন্দ্রাবতীর উপর। এরকম আরো অনেকের নাম আমি বলতে পারবো, আমাকে একটু সংক্ষিপ্ত সময়ের জন্য বলা হয়েছে। আমি 2টা লাইন শুধু আপনাদেরকে বলে আমি শেষ করবো যে চন্দ্রাবতীর কাছ থেকে আমরা কি নিলাম। চোর নাই শুনে দেখো ধর্মের কাহিনী, পিশাচ না বলে রাম অন্তরে তেলানি। ধন্যবাদ সবাইকে। এবার সভাপ্রধানের ভাষণ। আমি আজকের অনুষ্ঠানের সভাপ্রধান গবেষক নির্মাতা অধ্যাপক ডক্টর ইউসুফ হাসান অর্ককে তার ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের এই সেশনে যারা আছেন তার ভিতরে প্রবন্ধ প্রস্তাবক অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী, নির্ধারিত আলোচক রাশেদ, আমাদের সামনে বসে আছেন অনেক বিজ্ঞজন। আমি প্রথমে একটু ধন্যবাদ জ্ঞাপন করে খুব সংক্ষেপে আমার কয়েকটি কথা বলবো। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলা একাডেমিকে এবং বাংলা একাডেমির মহাপরিচালককে যে এইরকম একটি বিষয়ে কথা বলবার জন্য আমাকে আমন্ত্রণ করেছেন তিনি। আমি প্রথমে আমার পরিচয় বলে নিতে চাই। আমার নাম তো আপনারা দেখেছেন। আমি আসলে মূলত নাটকের লোক। আমি নাটকের শিক্ষকতা করি, গবেষণা করি, নাটক চর্চাও করি, অভিনয় এবং নির্দেশনা করি। আজকে এখানে যিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি ফোকলোরের লোক, যিনি আলোচনা করেছেন তিনি চলচ্চিত্রের লোক, এবং আমি অন্য আরেক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলতে এসেছি। তবে কবি চন্দ্রাবতীর সাথে
আমার এখানে আসার একটি প্রাসঙ্গিকতা আছে, কেননা নয়নচাঁদ ঘোষের যে পালাটি চন্দ্রাবতী, সেই পালাটি আমি মঞ্চে প্রযোজনা করেছিলাম গীতি চন্দ্রাবতী নামে। সেটাও প্রায় 8-10 বছর আগের কথা। সেটি প্রায় 25-30টি প্রদর্শনী হয়েছে এবং প্রদর্শনীটি এখনো চলমান, ঢাকার মঞ্চে এখনো হয়। এটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি মঞ্চে গেলে দেখা যাবে। এছাড়া মলুয়া পালাটি আমি করেছিলাম আজ থেকে প্রায় 18 বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনা হিসেবে। সেই পালাটিও প্রায় 10-12টি প্রদর্শনী হয়েছিল মলুয়া। সেইভাবে মলুয়া এবং চন্দ্রাবতী ইত্যাদি যুক্ত। আর একটি বিষয় আমি জাস্ট আমার নিজের অবস্থানটা ব্যক্ত করছি প্রথমে। যেমন আজকে প্রবন্ধকার কিন্তু বলেছেন যে নবনীতা দেব সেনের প্রসঙ্গে যে নামটা মানে চন্দ্রাবতীর যে রামায়ণ, সেটার নাম সীতায়ন হতে পারত, এবং তিনি একমত প্রকাশ করেছেন। সীতায়ন নামে একটি পালাও আমি প্রযোজনা করেছিলাম 1998 সালে। সেটাও দৃষ্টিভঙ্গিটা অনেকটা চন্দ্রাবতীর মতো। সেই পালাটি রচনা করেছিলেন এখন যিনি প্রখ্যাত অভিনেতা মোশাররফ করিম, তার লেখা। সেইভাবে কোনো না কোনোভাবে আমি কবি চন্দ্রাবতীর বিষয়ে কথা বলবার মতো দুঃসাহস করতে এসেছি। আর তাছাড়া মহাপরিচালক মহোদয় হয়তো মনে করেছেন আমি কিছু বলতে পারবো। আমি একাডেমিক জায়গা থেকে কথা বলতে গেলে প্রবন্ধের উপরে কথা বলতে হয়। আমি প্রবন্ধের উপরে কথা বলার আগে প্রবন্ধের দুই একটি, আমি আসলে বাংলা সাহিত্যের লোক না, আমি বাংলা ভাষায় অনেক দখল আমার নেই, সেই জন্য আমার কিছু বুঝবার অসুবিধা হয়েছে। সেই অসুবিধা হয়েছে মানে আমি পরিচিত না এমন অনেক শব্দ এসেছে, সেই কারণে হয়তো দু একটি বিষয় আমার মানে জিজ্ঞাসা থাকবে আর কি। যেমন সুস্মিতা চক্রবর্তী তার প্রবন্ধে বেশ কিছু শব্দ ব্যবহার করেছেন, এটা আমরাও করি। যেমন লোক কবিতা, লোকগীতিকা, লোকজ কণ্ঠস্বর। এই লোক ব্যাপারটা নিয়ে আমার একটা সমস্যা বা আমার বোঝাবুঝিতে একটা ঝামেলা অনেক আগে থেকে আছে। এই লোক ব্যাপার, এখন কবি চন্দ্রাবতীকে লোককবি না বললে কি হবে? কবি বললেই বা অসুবিধা কি? লোক ব্যাপারটা কেন? সেটা আমার ভিতরে বোঝাবুঝিটায় কিছু ঝামেলা আছে। যদিও আমার কিছু ভাবনা, কিছু দৃষ্টিভঙ্গি আছে এই বিষয়টা নিয়ে, আমার কিছু লেখালেখির মধ্যে সেগুলো আছে। যেমন আমি বলতে চাই, ইস্টার্ন বেঙ্গল ব্যালাডস নামে দীনেশচন্দ্র সেন 4 খণ্ড অনুবাদ করেছেন বাংলাদেশ। আমার উচ্চশিক্ষা যদি বলেন বা ডিগ্রি যদি বলেন, আমার পিএইচডি বাংলাদেশের পালা গানের উপরে। এখন সেখানে আমি কিন্তু একটু বুঝতে চেয়েছি ব্যালাডটা কি আসলে। ব্যালাডটা স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ওই অঞ্চলেই তো এক ধরনের আখ্যানমূলক মানে কি বলবো, গীতের ধারা বা যাই বলি না কেন, বা কবিতা। কিন্তু ব্যালাড আর আমাদের পালা গান, যেটা ডক্টর ডুসান এসে পরে বলছেন সেটা আসলে রিপ্লেসড বাই কিসসা গান, সেটাকে এক কিনা? আখ্যান তো এখানেই আছে। আখ্যান তো আমাদের যে কোনো মধ্যযুগের যে কোনো কাব্যই তো আখ্যান কাব্য, যেটাকে গেয় কাব্য বলা হচ্ছে। তাহলে এটাকে গীতিকা নামক একটি শব্দ দিয়ে তিনি, খুব সুন্দর শব্দ গীতিকা, সম্ভবত মাইকেল মধুসূদন দত্ত বীরাঙ্গনা কাব্যে প্রথম ব্যবহার করেছিলেন, আমার জানা হতে ভুল হতে পারে। এই গীতিকা শব্দটি দিয়ে ময়মনসিংহ গীতিকা নামে কিন্তু প্রথম প্রকাশ করলেন। তারপরে একই সঙ্গে পাশাপাশি সময় ইংরেজিতে অনুবাদ হয়, এবং ওই যে আজকে আমরা জানতে পারলাম যে 21টি ভাষায় এটা অনুদিত হয়েছে। আমার সমস্যাটা এটা নিয়ে নয়। আমি বলতে চাচ্ছি পালাগানকে পালাগান বললে অসুবিধা কি? ওটাকে ব্যালাড বলতে হবে কেন? ইস্টার্ন বেঙ্গল পালাগান হলে অসুবিধা কি ছিল? ব্যালাড দিয়েই কেন আমাকে পালাগান বুঝতে হবে? সেই জায়গায় আমার মনে হয় কিছু, হয়তো আমারই দীনতা হতে পারে, আমি জানি না, এমনও হতে পারে। কিন্তু আমি বলতে চাই যে যেটাকে যে নামে আছে আমাদের সমাজের ভিতরে প্রচলিত যে শব্দ, সেটা দিয়ে যদি আমরা ডাকি তাতে কি আমাদের জাত যাবে কিনা? যেমন আমরা খুব নাট্য বলি আজকাল, পালাকে ইদানিং শুরু হয়েছে পালা নাট্য। আমি দুঃখিত, আমি খুব দ্রুতই শেষ করবো, আমার একটা দৃষ্টিভঙ্গি শুধু বলছি। পালা নাট্য কথাটা খুব চলছে আজকাল, মানে চলানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে পালাকে নাট্য হয়ে উঠতে হবে কেন? কারণ ভরতবাবু লিখেছেন নাট্যশাস্ত্র, পালা নাট্য হয়ে উঠলেই যেন জাতে উঠলো। তো পালাকে পালা বলি না কেন? সেখানে আমাদের বোধহয় একটু দীনতা রয়ে যাচ্ছে কিনা, সেই জায়গাটুকু শুধু উল্লেখ করলাম। সেই জায়গা থেকে আমি এখন প্রবন্ধের ভিতরে ঢুকছি।
সুস্মিতা চক্রবর্তী এই ধরনের ওনার ভাষা অনেক সুন্দর এবং অনেক অনেক পরিচিত শব্দ অপরিচিতভাবে প্রয়োগ করেছেন উনি, যেগুলো আসলে এক ধরনের বিস্ময়ের সৃষ্টি করেছে এবং আমার ভালো লেগেছে। কিন্তু যেহেতু আমি সাহিত্যের লোক না, সেই জন্য হয়তো আমি আমার অনভ্যস্ততার কারণে বুঝতে 2-3 বার পড়তে হয়েছে বাক্যটা, বাট ওনার যে ভাষার দখল আছে সেটা আমি প্রশংসা করতে চাই। ওনার ভালো লেগেছে আমার বেশ কিছু শব্দ, আবার বেশ কিছু শব্দ আর মাইক্রো লেভেলে ওনাকে হয়তো আমি বলবো কিছু শব্দ যেগুলো হয়তো একটু রিথিঙ্ক করতে পারেন। আরেকটা জিনিস উনি যে বলছেন যে নারীর ফোকলোরের যে তাত্ত্বিক কাঠামোটা সুস্মিতা চক্রবর্তী তৈরি করেছেন খুবই স্পষ্ট এবং সাবজেক্টিভ, এবং আমার কাছে মনে হচ্ছে একজন গবেষকের বিষয় নির্বাচনের ক্ষেত্রে সাবজেক্টিভ হওয়ার দরকার আছে। বিশ্লেষণে তিনি হয়তো অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক হবে। তো সেই জায়গায় সুস্মিতা চক্রবর্তী একটি সাবজেক্টিভ দৃষ্টিভঙ্গি থেকেই মলুয়া, চন্দ্রাবতী এবং সীতাকে একই জায়গায় বলতে চাচ্ছেন। জায়গাটা কি? দ্রোহ। আমার কাছে মনে হচ্ছে দ্রোহ। কিন্তু দ্রোহ শব্দটা যে আমেজ বা যে অনুরণন তোলে আমার বুকে, শৈলিতা শব্দটা কি সেই অনুরণন তোলে কিনা বাংলা ভাষী হিসাবে আমার কাছে এই শৈলিতা শব্দটা নিয়ে আমার জানাজানি কম আছে। শৈলিতার ভিতরে দ্রোহ যে আছে এটা আমি বুঝতে পারছি, কিন্তু শব্দটা খুব ধনাত্মক অনুরণন তোলে কিনা একজন বাংলা ভাষী মানুষ হিসেবে, এটা আমার মানে প্রশ্ন, এটা একটা অবজারভেশন। কিন্তু দ্রোহটার প্রয়োজন আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্রোহের সাথে প্রেমের একটা খুব যোগ আছে। প্রেম থেকেই দ্রোহ হয়, নজরুলের হয়েছিল বা আর অনেকেরই হয়েছিল বা হয় বোধহয়, এটাই হয়তো হয়। আমি কিন্তু কবি না, এই জন্য আমি একটু বেশি ব্যাখ্যা করতে পারবো না। সেই জন্য শৈলিতা শব্দটা আমার একটু চোখে লেগেছে, এটা নিয়ে ভাবনার অবকাশ রয়েছে কিনা সেটা আপনি ভেবে দেখতে পারেন। তার যে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক, যেটা উনি বলছেন নারীর ফোকলোর, সেখানে তার সাবজেক্টিভিটিটা খুব দৃষ্টিভঙ্গিটা আমার কাছে স্পষ্ট বলে ভালো লেগেছে। আমি বলছি না যে এই দৃষ্টিভঙ্গিটা কারেক্ট কিংবা ইনকারেক্ট, আমার কাছে ভালো লেগেছে পাঠক হিসাবে। আমি আসলে পাঠক হিসেবেই বলছি। তারপরে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এই জায়গাটা তিনি রামায়ণ নিয়ে বেশি বিশ্লেষণটা করেছেন। রামায়ণের একেবারেই পংক্তি ধরে ধরে মূলত রামায়ণের কাহিনীর মোচড় এবং চরিত্র, সীতার চরিত্রটাকে বিশ্লেষণ করতে চেয়েছেন, যেটা একসময় তার বিশ্লেষণের তাপে সেই যে মলুয়া, সেই যে সীতা আর সেই যে চন্দ্রাবতী এক হয়ে যায়। এবং শেষ পর্যন্ত তিনি নবনীতা দেব সেনের সঙ্গে যেই জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে তিনি সাপোর্ট করেছেন নবনীতা দেব সেন, কিন্তু এক জায়গায় গিয়ে বলছেন যে না, যত দ্রোহই থাক, তার শৈলীতা বা দৃষ্টিভঙ্গিতে যতই এড়িয়ে যাওয়ার বা অস্বীকার করে বিদ্রোহ করার মনোবৃত্তি থাকুক না কেন আমাদের বাংলাদেশের নারীদের, কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু পতিব্রতা হিসেবে মৃত্যুবরণ করেন বা আত্মহত্যার পথ বেছে নেন। সীতাও তাই, মলুয়াও তাই। এটা উনি বলতে চেয়েছেন, এটা তার এক সুস্মিতা চক্রবর্তীর একটি সুন্দর পর্যবেক্ষণ বলে আমার মনে হয়। কিন্তু আমি একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে এই প্রবন্ধটি আরো সমৃদ্ধ হওয়ার জন্য যে সমাজ মনস্কতার কথাটা আস্তে আস্তে আসেনি। মানে পুরো প্রবন্ধটা তো অনেক বড়, উনি সব পড়েননি। তো সেখানে আমাদের আজকে যে আমাদের চলচ্চিত্রকার তিনি বললেন কিন্তু যে আমাদের সাংখ্য যোগতন্ত্রের যে প্রভাব আমাদের পুরো পালাগানের প্রত্যেকটা পাণ্ডুলিপিতেই আমরা পাই, যেগুলো যুগে যুগে বয়াতি বা গায়নদের ইন্টারপ্রিটেশনের মাধ্যমে পরিবর্তিত বা পরিমার্জিত বা পরিবাহিত হয়, কিন্তু যুগচিহ্নগুলো কিন্তু রয়েই যায়। যেমন চন্দ্র সূর্য সাক্ষী করেই কিন্তু তারা বিয়ে করে আমাদের পালাগানের নায়ক নায়িকারা, না? তারা প্রাতিষ্ঠানিক হিন্দু বা ইসলাম ধর্মকে অস্বীকার করে যায়। এই যে প্রবণতাটা, এইটা বিশ্লেষণ করতে হলে এই মানে চন্দ্রাবতীর বসবাসকালীন বাংলাদেশের যে সমাজ, সেই সমাজের কিছু স্বকীয় প্রবণতাকে একটু আলোকপাত করা গেলে আমার কাছে মনে হচ্ছে যে চন্দ্রাবতী, কবি চন্দ্রাবতীকে অনুধাবন করতে পাঠক হিসেবে আমাদের জন্য হয়তো আরেকটি মাত্রা আমরা পেতে পারতাম, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। মূলত সুস্মিতা চক্রবর্তী তার স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করেছেন যে তিনি গবেষক হিসেবে
নারীর যে মানুষ গঠন, নারীর যে মানুষ গঠন, বিশেষ করে বাংলাদেশে বসবাসকারী সাধারণ নারীর, সেই জায়গাটা তিনি স্পর্শ করবার চেষ্টা করেছেন, কিন্তু সেটাকে উনি যুক্ত করবার চেষ্টা করেছেন তার স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্কে, যে নারীর ফোকলোর দিয়ে। এবং শেষ পর্যন্ত উনি বলতে চেয়েছেন যে চন্দ্রাবতী নামক কবি তারা আসলে বর্তমান আধুনিক কালে যে নারীবাদ, যে সমাজকে অস্বীকার করে ইবসেনের নোরার মতো দরজাটা ঠাস করে বন্ধ করে দিয়ে প্রতিবাদ করে প্রত্যক্ষ প্রতিবাদের যে যুগ, সেই যুগের পূর্বাভাসটা ছিলেন কবি চন্দ্রাবতী। সম্ভবত তিনি সেরকম কিছু আমার কাছে মনে হচ্ছে উনি বলতে চেয়েছেন। এখন পুরো প্রবন্ধটা জুড়েই কিন্তু এই কথাগুলো বলেছেন, তার সত্তাটার কথা। উনি চরিত্র বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যাগুলো করতে করতে একটি জায়গায় গিয়ে পৌঁছাতে চেয়েছেন, শুধু একটি জায়গায়, যে চন্দ্রাবতী, যিনি কবি চন্দ্রাবতী, তিনি কিন্তু পালা গাইতেন, সেই জায়গাটা আসতে পারতো এখানে। সেটা কিন্তু আমরা কিন্তু নয়নচাঁদ ঘোষের পালাতে এটা পাই। তিনি কিন্তু বাবার সঙ্গে পালা গান করেন, যেটা এখানে এসেছে তিনি পংক্তি রচনা করেন। কিন্তু সেই সময়টা তো মৌখিক যুগ, গাহন মানেই রচনা, তখন পরিবেশনার জন্যই গাহনটা করা হতো, এই ইনফরমেশনটা আসতে পারতো। যাই হোক, আমি এখন অনেক রাত হয়ে গেছে, আমি বেশি সময় নেব না। আমার কাছে মনে হচ্ছে যে জায়গাটা ধরেছেন সুস্মিতা চক্রবর্তী খুবই সুচিন্তিত একটি জায়গা, এবং এই প্রবন্ধের কলেবর যতই হোক না কেন, আমার মনে হয় আপনি চালিয়ে যান, এবং এটার কলেবর বৃদ্ধি হলেও সমাজ মনস্কতার জায়গাটা, ওই মধ্যযুগের সমাজের রূপটাকে যদি একটু এখানে সংশ্লেষণ করা যায়, এবং পাশাপাশি বর্তমান কালে কবি চন্দ্রাবতীর প্রাসঙ্গিকতা, এই দৃষ্টিভঙ্গিটাও যদি আনা যায়, তাহলে এটা আমার মনে হয় একটি প্রবন্ধ না, শেষে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ হিসেবেও আমাদের পরবর্তী প্রজন্মকে সমৃদ্ধ করতে পারে বলে আমার মনে হয়। সবাইকে অনেক ধন্যবাদ। কবি চন্দ্রাবতী স্মরণে আলোচনা অনুষ্ঠান এখানে শেষ হলে আমি আজকের অনুষ্ঠানের সভাপ্রধান প্রাবন্ধিক ও আলোচককে একাডেমির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং সেই সঙ্গে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য।